রাস্তায় হাঁটতেছি আর ফোন টিপতেছি, এমন সময় কে যেন আমার কলার টেনে ধরলো। পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার সাথে কলার টেনে ধরে রেখেছে। এই মেয়ে, আপনি আমার সাথে কলার ধরেছেন কেন? আপনি আমার চাচাতো বোনের সাথে প্রেম করে ব্রেকআপ করেছেন কেন? মানে কি বলছেন এইসব? মেয়েটা কিছু না বলেই আমার গালে চড় মারলো। এই আপু, আপনি আমাকে মারলেন কেন? তুই চল আমার সাথে, এরপর বলছি কেন চড় মারছি। আচ্ছা ঠিক আছে, চলেন। আমি মেয়েটার সাথে যেতে লাগলাম। মেয়েটার সামনে পার্কের ভিতর একটা গাছতলায় নিয়ে এসে বলল, এই হিয়া, এই দেখ তোর বয়ফ্রেন্ডকে ধরে এনেছি। আমি সামনে বেঞ্চের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে বসে আছে। মেয়েটা আমাকে দেখে বলল, এ আহিয়া, তুই এটা কাকে ধরে এনেছিস? কেন? তোর বয়ফ্রেন্ডকে ধরে এনেছি আর 3টা চড়ও মেরেছি। এটা আমার বয়ফ্রেন্ড না, এটা অন্য ছেলে। কি? এটা তোর বয়ফ্রেন্ড না? না, এটা আমার বয়ফ্রেন্ড না। মেয়েটা এখন আমার শার্টের কলার ধরে রেখেছে। আমি মেয়েটার হাত ছাড়িয়ে ঠাস ঠাস করে 3টা চড় মেরে দিলাম। এই মেয়ে, ভালোভাবে জেনে শুনে তারপর একটা মানুষকে ধরবেন। আর যদি এমন কারোর সাথে করেন, আমি তো চড় মেরেছি, অন্য মানুষ কী করবে আপনিই ভালো জানেন। এই বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে রাহিত, সারাদিন কোথায় ছিলি? তোকে এত ফোন দেওয়ার পরও ফোন রিসিভ করিস নাই কেন? আম্মু, আমার ফোনটা চুরি হয়ে গেছে, তাই আর কি ফোন ধরতে পারি নাই। ও আচ্ছা, ভেতরে আয়। আমি ভিতরে চলে আসলাম। আম্মু, খাবার রেডি করো, খুব ক্ষুধা লাগছে। যা ফ্রেশ হয়ে আয়, খাবার রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। নিচে এসে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। আম্মু বলল, মেঘ, একটু বাজারে যাবি? কাল না বাজার করে আনলাম। মাংস আর মাছ নিয়ে আনতে হবে। আচ্ছা, বিকালে যাবনি। আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার রুমে। শুয়ে আছি, এমন সময় ডেভিডের ফোন। হ্যালো ডেভিড। ভাই, আজকে রাতে বড় একটা মিশন হবে। চাইনার মাফিয়া কিং আসতেছে আমাদের এইখানে। ও আচ্ছা, শোনো, বেশি কিছু লাগবে না। আমার বক্সটা আর 25 থেকে 30 জন স্নাইপার শুটার বললেই হবে। তা কয়টার মিশন হবে? রাত 11টায় আমাদের ওইখানে থাকতে হবে, যেখানে মিশন হবে। নদী পথে আসবে ওরা। ও আচ্ছা, সমস্যা নেই। ইমরানকে বলিস রাতে একটু ফোন দিতে, ওর সাথে কথা আছে। ইমরান এইখানে আছে, এই নেন কথা বলেন। হ্যালো ইমরান। ভাই বলেন। তোকে যে একটা কাজ দিয়েছিলাম, ওটা কত দূর? ভাই 90% কমপ্লিট হয়ে গেছে, আর বেশি দিন লাগবে না, 2 দিন থেকে 3 দিন লাগবে। ও আচ্ছা, কাজটা তাড়াতাড়ি শেষ করিস, আর একটা কাজ আছে। ঠিক আছে ভাই। আমি আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে কানে হেডফোন লাগিয়ে হিন্দি গান লাগিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম রাতে আম্মুর ডাকে। এই রাহিত, আর কত ঘুমাবি? রাতে খাবার খাবি না? 10টা তো বেজে গেছে। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। তাড়াতাড়ি আয়, তোর আব্বুও বসেই আছে। আম্মু চলে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাবার টেবিলে বসতেই আব্বু বলল, কি রে রাহিত, তোর কাজের কি খবর? তুই তো কোনো কিছু জানালিও না। আব্বু কাজ করতেছে, আর বেশি দিন লাগবে না কোম্পানিটা চালু হতে। তা কোন মেশিন আনবে? 250 পিস মাকো মেশিন আনবো। আব্বু, ওই মেশিনের তো অনেক আওয়াজ, যে কাজ করবে পরে তো আর কানে শুনবে না। না, যেগুলোতে বেশি আওয়াজ ওইটা আনবো না, নর্মালটা আনবো। ও আচ্ছা। আমি খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম। আর বাইকটা বের করে স্টার্ট দিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। ডেভিড, সব কিছু রেডি তো? ভাই, সব রেডি আছে, এই নেন আপনার আসল জিনিসটা। ভালো করেছিস, এটা এনে। আমি বললাম এখন এটা আনার জন্য। এখন চলেন, অনেক দেরি হয়ে গেছে। চল। আমরা চলে আসলাম নদীর পাড়ে। এসে বসে আছি গাড়ির উপর। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছি কোনো জাহাজ আসছে নাকি। ভাই, আপনি কি দেখতেছেন? দেখতেছি কোনো জাহাজ আসছে নাকি। ভাই, ওই যে ওই ঘাটে জাহাজ লাগিয়েছে, ওইখানে যেতে হবে। তাড়াতাড়ি চল। আমরা চলে আসলাম ওই ঘাটে। এসে দেখি সব মালপত্র নামাচ্ছে মাত্র। আমি গুলি করতে লাগলাম, ওরা আমাদের দেখতেছে না, কারণ এখানে ঘুটঘুটে অন্ধকার। প্রায় 10 জনকে মেরে ফেললাম। আমি আস্তে আস্তে চলে আসলাম জাহাজের ভিতরে। ওই দিকটা ডেভিড আর ইমরান সামলাচ্ছে। আমি জাহাজের ভিতরে এসে চায়নার মাফিয়াকে খুঁজতে লাগলাম। দেখি চায়নার মাফিয়া আরামে ঘুমাচ্ছে। যাই, ওকে একটু ঝুলিয়ে দিই, তারপর না হয় ওর সাথে আমরা খেলা হবে। ওর নাকে কানে সুরসুরি দিতে লাগলাম। কিছুক্ষণ পর চায়নার মাফিয়া কিং উঠে গেছে। আমাকে দেখে যে দৌড় দিতে যাবে, 2 গালে 2টা চড় মেরে দিলাম। ওর মাথা মনে হয় ঘোরাচ্ছে, তাই ওইখানে বসে আছে। কিরে, আমার হাতে 2টা চড় খেয়ে এমন অবস্থা তোর? বাবা ভাই, আমার ভুল হয়ে গেছে, এইখানে এসে আর কখনো আসবো না, প্লিজ ছেড়ে দেন।
তোকে আবার আমি ছেড়ে দিব? তুই আমার অনেক ক্ষতি করেছিস, আমার আপনজনদেরকে মেরে ফেলেছিস তুই। কুত্তার বাচ্চা, চল আমার সাথে। এই বলে চায়নার মাফিয়া কিংকে লাথি মারতে মারতে জাহাজ থেকে নামিয়ে ফেললাম। ওইদিকে মিশন প্রায় শেষ। আমি চায়নার মাফিয়াকে গাড়িতে বসিয়ে বললাম, এইখানে বস, তোর একটা জিনিস দিচ্ছি, ওইটা খা। না আমি কিছু খাবো না, প্লিজ ভাই ছেড়ে দেন। না, তোকে ছাড়া যাবে না, তোকে এইখানেই খুন করব। তোর শরীরের প্রত্যেকটা অংশ কেটে কুকুরকে খাওয়াবো। না ভাই প্লিজ ছেড়ে দেন, আমি আজ জীবনে এই মাফিয়া কাজ করব না, আজই ছেড়ে দিব এই গ্যাংস্টারের দল। তুই আর বেঁচে থাকলে তো ছাড়বি। প্লিজ ভাই আমি আপনার হাতে পায়ে ধরে, ছেড়ে দেন। এই ভিডিওটা দেখ, আমার একটা লোক পাঠিয়েছিল তোর কাছে একটা হেল্পের জন্য, তুই কি করেছিলিস? ও কতবার তোর কাছে মাপ সেজে তুই ছাড়িস নাই, আজ আমিও তোকে ছাড়বো না বলে রাখলাম। আমি পকেট থেকে নখ কাটার বের করে ওর পায়ের আঙুলের ভিতর ঢুকিয়ে দিলাম। 1 মিনিট পর ভিতরের একটা আঙুল কেটে গেছে। চায়নার মাফিয়া কিং চিৎকার করছে, এই একদম চুপ। এই বলে ওর মুখে একটা পেট লাগিয়ে দিলাম। আর কোনো কথা বলছে না। আমি আবার মিশন শুরু করলাম ডেভিডের সাথে। প্রায় 1.5 ঘন্টা মিশন চলার পর মিশন শেষ হলো। আমি ফোন দিলাম এসআই আরিফকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহিত কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কোথায় আসতে হবে বলো? স্যার, নীলপাড়া একটা নদী আছে, ওইখানে চলে আসেন। 3টা বা 5টা গায়ে নিয়ে আসবেন, অনেকজন মানুষ। ঠিক আছে তাহলে তোমরা চলে যাও, আমরা আসতেছি। না স্যার, আপনি আসেন, তার সাথে যাব। আচ্ছা ঠিক আছে। প্রায় 10 মিনিট পর আরিফ স্যার আসলো। আমি স্যারকে সব বুঝিয়ে দিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। ডেভিড, এই চায়নার মাফিয়াকে আমার গুপ্ত ঘরে আটকে রাখ, আর প্রতিদিন একটা করে আঙুল কেটে দিবি, যেভাবে তোর ভাইকে হত্যা করেছে ও। এমন মরণ যন্ত্রণা দিবি যাতে আর কখনো কোনো লোক বাংলাদেশের মানুষদের ক্ষতি না করতে পারে। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জিনিসগুলো আমাকে দিয়ে যান, আমার ভাইয়ের প্রতিশোধ আমি নেব, কাউকে নিতে দেবো না। আচ্ছা তুই নিস, এই নে কাটার, আর বাকিগুলো গাড়িতে আছে। রাত তো 3টা বেজে গেছে, আজ এইখানে থেকে যাই, কাল সকালে না হয় যাবো। ভাই এইখানে আজ থাকেন, কাল যাইন বাড়িতে। আমি ফ্রেশ হয়ে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে সকাল 10টায় দেখি সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। এই নীরব, ডেভিড কোথায় রে? ভাই ডেভিড তো আপনার জন্য খাবার আনতে গেছে। ও, ডেভিড আসলে বলিস আমার সাথে দেখা করতে। আচ্ছা ভাই। আমি আমার রুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় ডেভিড আসলো। ভাই আমাকে ডেকেছেন বলে? দেখেছি। কি করছো? এখনও কিছু করি নাই, করবো একটু পর। আর ওকে মেরে আমাদের হিংস্র 2টা কুকুর আছে, ওই 2টাকে দিয়ে দেবো যাতে খেয়ে ফিশ বানিয়ে দিতে পারে। এতদিন তো শুধু মুরগি খাইছে, আজ না হয় অন্য জিনিস টেস্ট করবে। তোর যেটা ইচ্ছে। আচ্ছা আমি এখন চলে যাই, যদি কোনো মিশন থাকে তাহলে ফোন দিস। ঠিক আছে ভাই, আর এই নেন খাবার খেয়ে নেন, তারপর না হয় যাবেন। আচ্ছা ঠিক আছে। আমি খাবার খেয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। কি রে মেঘ, রাতে কোথায় ছিলি? কাজে ছিলাম, একটা নতুন অফিস তৈরি হচ্ছে তো তাই। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দেই। না আম্মু, আমি খাবার খেয়ে এসেছি, এখন আর কিছু খাবো না। ও আচ্ছা, তো যা ফ্রেশ হয়ে ঘুমা, সারা রাত মনে হয় ঘুমাস নাই। আম্মু, আমিও চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘুমও পেয়েছি অনেক। আমার আবার পর্যাপ্ত ঘুম না হলে মাথা ব্যথা করে। সারাদিন ঘুমানোর পর সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কি রে রাহিত, আর কত ঘুমাবি? এই তো আম্মু উঠে গেছি, তুই নিচে যাও, আমি আসতেছি ফ্রেশ হয়ে। আচ্ছা তাড়াতাড়ি আয়। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে এসে দেখি আব্বু বসে আছে। আব্বু অফিস তৈরি হয়ে গেছে, কয় মেশিন আনবে? কাল মেশিন আসবো রাতে। ও আচ্ছা ঠিক আছে, আসুক। আমি আর আব্বু বসে বসে কথা বলতেছি, এমন সময় ইমরানের ফোন। এই ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতে ইমরান বলল, ভাই কোথায় আছেন আপনি? বাসায়। কেন? ওই কাজটা শেষ, আর যেন কি কাজ আছে ওইটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব রাতে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে বসে আছি, এমন সময় আম্মু এসে বলল, মেঘ, কাল একটু স্টেশনে যেতে পারবি সন্ধ্যায়? কেন, কে আসবে? তোর চাচাতো বোন মিম আসবে। মিম আসবে? মিম আসবে, যেতে পারবি নাকি? না আম্মু, আমি যেতে পারবো না। যেই পাজি মেয়ে, ওইটা কখন কি করে বসে কে জানে। আগে তো ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, এখন বেশি দুষ্টুমি করে না। আমি শুধু এনে দিয়ে যাবো ওই মেয়ে, যতদিন বাসায় থাকবে আমি বাসায় থাকবো না। কেন, তোকে কি খেয়ে ফেলবে নাকি? আমাকে খেয়ে ফেলবে, তাই থাকবো না। তোর যা ইচ্ছে শুধু মিমকে এনে দিয়ে যাস, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। রাতে খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বিছানায় এসে ইমরানকে তার কাজটা দিয়ে দিলাম।
গেম খেলতেছি আর গান শুনতেছি। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আমি অচেনা নাম্বারে ফোন রিসিভ করি না, তাই কয়েকবার বেজে ফোন কেটে গেল। কিছুক্ষণ পর মেসেজ বক্সে মেসেজ আসলো। ওই নাম্বার থেকে মেসেজটা ছিল এমন: ওই ভাইয়া, ফোন ধরো না কেন? রাগ করছো নাকি আমার উপর? আর রাগ করো না, আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি মিমের নাম্বারে ফোন দিলাম। রিসিভ হতে মিম বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মিম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কাল বলে তুই নাকি আইতেছিস? কেন, আমাকে ভয় পাও নাকি? তোকে ভয় পাবো কেন? তুই একটা মেয়ে মানুষ, আর আমি মেয়ে মানুষকে ভয় পাই না। ও আচ্ছা, তাই নাকি? তাই। আমি আর কিছুক্ষণ কথা বললাম, ফোনটা কেটে ভাবতে লাগলাম মেয়েটা কত লক্ষ্মী হয়ে গেছে। নাকি ফোনে কথা বলছে এমন করে, যদি বাসে এসে এমন করে, এসব হাজার চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম পরের দিন সকালে। ফ্রেশ হয়ে এসে দেখি ডেভিড ফোন দিয়েছে। হ্যালো ডেভিড। ভাই, চাইনার মাফিয়া কিংকে মেরে ফেলেছি, এখন ওকে আমাদের হিংস্রকে দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে দে। আর আজকে কি কোনো মিলন আছে? ভাই, এই পুরো সপ্তাহ মিশন আছে। আজকে দুবাইয়ের মাফিয়া আসবে। ওনার সাথে তো আমাদের কোনো ঝামেলা নেই, তাই না? ভাই, উনি একজন ভালো মানুষ, আপনার মতো সকল গরিবকে সাহায্য করে। গরিবদের জন্য একটা বৃদ্ধাশ্রম খুলেছে, ওইখানে অনেক মানুষ আছে। ও আচ্ছা। আমি আরও কিছুক্ষণ কথা বলে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু রান্না করতেছে। আম্মু আজ রান্না করে এত গন্ধ বেরোচ্ছে, গন্ধে তো পেট ভরে যাচ্ছে। পেট যখন ভরে গেছে তাহলে আর খেতে হবে না? আরে আম্মু, তুমি জানো না আমি খিদা সহ্য করতে পারি না। জানি বলেই তো এত সকাল সকাল উঠে রান্না করে ফেলি। খাবার কি হয়েছে? এখন খাওয়া যাবে না নাকি? আর একটু হবে, তুই টিভি দেখ গিয়ে, আমি রান্না শেষ হলেই ডাক দিব। আচ্ছা আম্মু। আমি চলে আসলাম ড্রয়িং রুমে, বসে বসে টিভি দেখতেছি। কখন যে 11টা বেজে গেছে খেয়াল নেই। এই রাহিম, খাবার হয়েছে, খাবার খেতে আয়। আম্মু আসতেছি। আমি চলে আসলাম খাবার খেতে। খাবার খেয়ে বসে আছি, এমন সময় মিমের ফোন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কী রে, এই সময় ফোন দিলি যে? আমি তো তোমাদের বাসার সামনে, দরজা খুলে দেখো। আমার সাথে মজা করতেছিস তাই না? তুমি বিশ্বাস না করলে দরজা খুলে দেখো আমি এসেছি কিনা। দরজা খুলে দেখি মিম দাঁড়িয়ে আছে। কী রে, তুই না ট্রেনে আসবি? সকালে ট্রেনে চলে এসেছি। আমাকে তো ফোন দিতে পারতি। ফোন দেই না, সারপ্রাইজ দিব তাই। ঘরে আয়। মিম ঘরে এসে ড্রয়িং রুমে বসে পড়লো। আম্মু মিমকে দেখে বলল, আরে মিম যে এত তাড়াতাড়ি, তুমি না বলে রাতে আসবে? না, সকালে চলে এসেছি, সারপ্রাইজ দিব তো তাই। ও আচ্ছা, তা বোরখা খুলো। না, এটাতে গরম লাগে না, সারাদিন ওই পরে থাকি মাদ্রাসায়। তাই বলে কি এইখানে খুলবে না? না, ভাইয়ার সামনে খোলা যাবে না, নিষেধ আছে। কোনো পুরুষকে মুখ শরীরের একটা প্রত্যঙ্গও যাতে না দেখানো হয়। আচ্ছা, তাহলে তুমি উপরে যাও, ফ্রেশ হয়ে ঘরে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে। মিম উপরে চলে গেল। আমি বাইরে চলে আসলাম। চাচা, এক কাপ চা দেন তো। এই নেন আপনার চা। আমি চা খেয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আব্বু এসে দরজা খুলে দিল। আব্বু, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? আজকে অফিসে কাজ নেই বেশি, তাই চলে আসলাম। ও আচ্ছা। আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় ইমরানের ফোন। ভাই, কি করেন? কিছু করি না, তুই কি করিস? কাজ করতেছি। আপনার ইমেলে দেখেন একটা কাজ পাঠিয়েছি, ওইটা দেখেন তো হয়েছে কি না। আমি দেখে ফোন দিব। ঠিক আছে ভাই। আমি কাজটা দেখে ইমরানকে ফোন দিলাম। ইমরান, কাজ হয়েছে? ওকে ভাই। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। মিম যে কখন ডাকতেছে আমাকে আমি খেয়ালই করি নাই। মিম এসে আমার কানের হেডফোন খুলে বলল, এ ভাইয়া, আমি যে ডাকতেছি শুনতেছো না? কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিলাম, তাই শুনতে পাই নাই। আমাকে নিয়ে একটু ঘুরতে যাবা? না, এখন আমি পারবো না, রাতে আবার কাজে যেতে হবে, এখন ঘুমাবো। তাই বলে কি একটু ঘুরিয়ে নিয়ে আসতে পারবে না? আচ্ছা, নিয়ে যাবো না বিকালে, এখন যা, এখন ঘুমাবো, বিকাল 5টায় ডাক দিবি। ওকে, এখন ঘুমাও, আবার যাতে ভুলে যাও না। মিম চলে গেছে, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম 2টায়। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু আব্বু মিম বসে আছে। রাহিত, অফিস তো রাতে চালু হয়ে গেছে, আজ গিয়ে একটু দেখে আসলে ভালো হতো। আচ্ছা আব্বু, বিকালে মিমকে নিয়ে যাবো নি। আচ্ছা যাস, এখন খাওয়া দাওয়া করে নে। আমি খাওয়া দাওয়া করে গল্প করতে লাগলাম। আম্মু বলল, মিম, তোমার তো বিয়ে ঠিক করেছে তোমার আব্বু আম্মু, তা কবে বিয়ে হবে? সামনের মাসের 18 তারিখে। ও আচ্ছা। এই মিম, যা, রেডি হয়নি, এখনই চলে যাব। এখন কোথায় যাবি? মিম নাকি ঘুরবে, তাই ঘোরাতে নিয়ে যাব, আর অফিসটাও দেখে আসতে পারবো। আচ্ছা, যা। আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। নিচে এসে দেখি মিম দাঁড়িয়ে আছে। মিম, চল। ভাইয়া চলো।
আমি আর মিম চলে আসলাম বাইরে। BMW কারটা নিয়ে বাইরে বের হলাম। মিম, গাড়িটা কেমন লাগে তোর কাছে? অনেক সুন্দর। আচ্ছা ভাইয়া, এই গাড়ির দাম কত? এইটার দাম হচ্ছে 2 কোটি টাকা। এটাতে অনেক কিছু আছে, যদি কোনো আক্রমণ হয় তাহলে এই গাড়িটা বলে দিবে। আর এর চাকাগুলো হচ্ছে চুম্বকের, গুলি করলে আটকে যাবে। ও আচ্ছা। আমি মিমকে অনেক কিছু বললাম, মিমও আর কিছু বললো না। মিমকে নিয়ে চলে আসলাম একটা পার্কে। মিম, তুই কিছু খাবি নাকি? না, কিছু খাবো না। আচ্ছা ভাইয়া, তোমার গার্লফ্রেন্ডটাই? না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। মিমের সাথে অনেকক্ষণ কথা বললাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। অফিসটা একটু ঘুরে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় আম্মু আসলো। আম্মু, কিছু বলবা নাকি? বলার জন্যই তো এসছি। রাতে কি কোথাও যাবি নাকি? কাজ আছে, যেতে হবে। কি কাজ আছে তোর? আছে একটা কাজ, খবরে যেগুলো দেখো এগুলো। চলো খাবার দাও, আবার চলে যাবো এখন। নিচে আয়, খাবার দিতেছি। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম। বাইকটা নিয়ে 3 রাস্তার মোড়ে চলে আসলাম। চাচার চা না খেলে ভালোই লাগে না। চাচা, 1 কাপ চা দেন তো। এই নাও তোমার চা। আমি চা খেয়ে চলে আসলাম আমাদের ডেরায়। সবাই রেডি হয়ে চলে আসলাম মিশনে। ডেভিড, সব কিছু নিয়ে এসেছিস তো? জি ভাই, এর অ্যাকাউন্টে প্রায় 500 কোটি টাকা আছে। গরিবের হক মেলে খেয়েছে এত টাকা। প্রায় 30 মিনিট পর আমাদের শিকার আসলো। আমরা সবাই স্নাইপার রেডি করে গুলি করতে লাগলাম। প্রায় 1.5 ঘন্টার মিশন শেষ হলো। এই মাফিয়াকে নিয়ে আসলাম আমাদের সামনে। কিরে, তোর এত বড় সাহস? তুই বাংলাদেশের মানুষের গরিবের হক মেরে খাস? তোরা আমার অনেক ক্ষতি করেছিস, আমাদের অনেক জিনিস তোরা লুট করে নিয়েছিস। তোর কি নিয়ম আছে? একবারও তো আমাদের বলতে পারতি। তা না করে তুই আমাদের গ্যাংয়ের 5 জনকে মেরেছিস কেন? এমনি মেরেছি, তোরা যা ইচ্ছা করে নে। তোর অ্যাকাউন্টের পাসওয়ার্ড দে। না, আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেব না। আমি খাটারটা বের করে ছেলেটার পায়ে থেকে একটা আঙুল কেটে মরিচগুলো লবণ লাগিয়ে দিলাম। জোরে জোরে চিৎকার করতেছে, কিরে এখন কেমন লাগে? এখন কি বলবি নাকি বলবি না? না, এখনো বলবো না, তোরা যা ইচ্ছা করে নে। আমি আরও 2টা আঙুল কেটে নিলাম, মরিচগুলো লবণ দিয়ে দিলাম। এখন দেই কি করে না বলে থাকিস? প্লিজ ভাই, আর এমন করবে না। আমি মনে হয় এক্ষুনি মরে যাব। প্লিজ ভাই, আমি বলতেছি। এই তো বেচারা, এখন লাইনে এসেছিস। আরে আমায় যদি আরও আগে বলে দিতি তাহলে তোর এমন অবস্থা হতো না। এখন বুঝ কি করবি। ভাই, বেনিডিস থাকলে প্লিজ দেন, অনেক রক্ত পড়ছে। এই নে, ডেভিড আমাদের সাথে নিয়ে চলো ওকে। ঠিক আছে ভাই, আপনি যান, আমি আসতেছি এটাকে নিয়ে। আমি চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণের মধ্যেই আরিফ স্যার চলে আসলো। সবাইকে নিয়ে আমাদের পিছু পিছু আসতে লাগলো। আমি গাড়িতে বসে আছি, এমন সময় ডেভিড বলল, ভাই মাত্র 500 কোটি টাকা পাইছি। এর অবৈধ অস্ত্র, মদ, গাঁজা সব বিক্রি করে ওইসব টাকা তো পাই নাই। কিরে ডেভিড, কি বলতেছে? তুই নাকি অবৈধ কলিস? ভাই, আমি এসব কাজ আগেই ছেড়ে দিয়েছি, এখন আর করি না। সত্যি তো? সত্যি। তুই আর তোর দেশে যেতে পারবি না, আমার সাথে থাকতে হবে। না, আমি আমার দেশে যাব, আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখি তোকে আটকে রাখতে পারি কিনা। এই বলে পিস্তলটা বের করে ওর মাথা বরাবর গুলি করে দিলাম। এই পাশ থেকে অন্য পাশ দিয়ে গুলি চলে গেল। ডেভিড, এইটাকে আমাদের কুকুরকে দিস, খেয়ে ফেলবো নি। ভাই, ওই সারা পুতকে এমনভাবে খাইছে, হাড্ডি পড়ে নাই চাবিয়ে খাইতে। শোন, কাল তো মিশন আছে তাই না? আর দুবাইয়ের মাফিয়া কখন আসবে বলেছে তোকে? ভাই, উনি আমাদের ডেরায় আছে। কখন এসেছে? আমাদের লোক গিয়ে নিয়ে এসেছে রাতে। আর আমাদের যেতে হবে মনে হয় সামনের মাসের 10 তারিখে। আমাদের যেতে হবে কেন? আমি তেমন কিছু জানি না, ওনাকে জিজ্ঞেস করেন। এখন ভিতরে চলেন। আমি আমাদের এরাই চলে আসলাম। এসে থেকে দুবাইয়ের মাফিয়া আমাদের লোকের সাথে গল্প করতেছে। আমি যেতেই বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই, রাতুলকে খাবার দিয়েছিস? তোমার জন্য অপেক্ষা করেছিলাম। তুমি নাকি মিশনে গিয়েছিলে, তাই ভাবলাম তুমি আসলেই খাবো। এটা কিন্তু একদম ঠিক হয় নাই। আপনি ওই দূর থেকে এসেছেন, আপনাকে খাবার দেওয়া হয় নাই। খাবার দিয়েছিল, কিন্তু আমি খাই নাই। আচ্ছা আপনি বসেন, আমরা ফ্রেশ হয়ে আসতেছি। এরপর না হয় সবাই খাবো। যান, ফ্রেশ হয়ে আসেন। ফ্রেশ হয়ে চলে আসলাম। সবাই খাবার খেয়ে বসে আছি। আচ্ছা রাতুল, এখন বলো হঠাৎ বাংলাদেশে যে? তোমাকে দাওয়াত দিতে এসেছি, আমার মেয়ের বিয়ে 2 সপ্তাহ পর। ও আচ্ছা, চেষ্টা করব যাওয়ার জন্য। এটা বললে তো হবে না, যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাবো। আমরা বসে বসে গল্প করতে লাগলাম, কখন যে সকাল হয়ে গেছে খেয়াল নেই। রাতুল, এখন কি চলে যাবে? এখন চলে যাব,
অনেক কাজ আছে। সবার আগে তোমাকে দাওয়াত দিলাম। আচ্ছা চলেন, আপনাকে দিয়ে আসি, তারপর না হয় আমি বাসায় যাব। চলো। আমি রাতুলকে বিমানবন্দরে দিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল আর বলল, কি রে, আজ এত দেরি হলো কেন আসতে? একটা জায়গায় গেছিলাম তাই দেরি হয়েছে। যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি। আমি আমার রুমে আসলাম, ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু টিভি দেখতেছে। আম্মু কি দেখতেছো? খবর দেখতেছি, বাংলাদেশটা কি যে হয়ে গেছে, মাফিয়া সব ভরে গেছে, পুলিশ তো কিছুই করতে পারছে না। আম্মু সব কিছু করছে, পুলিশ ওদের থেকে সাহায্য নিচ্ছে আর মাফিয়ারা পুলিশের থেকে সাহায্য নিচ্ছে। খেতে আয়। আমি খাবার খাচ্ছি, হঠাৎ মনে পড়লো মিমের কথা। আম্মু, মিম কোথায়? মিম তার বাসায় চলে গেছে, আর তো 20 দিন রয়েছে বিয়ের, তাই। আমি খাওয়া দাওয়া করে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সন্ধ্যায়, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। সবাই বসে টিভি দেখতেছি। আম্মু এসে বলল, এই নে, এই জিনিসগুলো বাজার থেকে নিয়ে আয়, ঘরে কিছুই নেই। আমি চলে আসলাম বাজারে। সব বাজার করে যেই বাজার থেকে বের হতে যাব দেখি গরু জবাই করে মাংস টাঙিয়ে রাখতেছে। আমি ওইখানে চলে আসলাম। ভাইয়া, মাংস কত করে? 550 টাকা। কয় কেজি নেবেন? নিলামই তো 15 বা 20 কেজি। কত করে রাখতে পারবেন? আপনার জন্য 520 টাকা করে রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে, মাপেন 20 কেজি। আর কেটে দিতে হবে না, এমনি দিলেই হবে। বাসে কেটে নিতে পারবে? এই নেন আপনার 20 কেজি মাংস। আমি বাজার নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। কিরে, এত রাতে কোথায় থেকে করে আনলি? বড় বাজারে গেছিলাম, মাংস মাছ সব কিছু কিনে আনছি। ভালো করেছিস। আমি বাজারগুলো ঘরে রেখে চলে আসলাম আমার রুমে। বিকালে বসে আছি, ডেভিড ফোন দিল। ভাই একটু আসতে পারবেন? আমাকে আটকে রেখেছে একজন পুলিশ অফিসার। ফোনটা দে তোর কাছে। এই নেন স্যার, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি মাফিয়া কিং এমএস বলছি। আপনি যে মাফিয়ার কিং এটা আমি কি করে বুঝবো? আর এই অবৈধ অস্ত্র নিয়ে যাচ্ছে তাই ধরেছি। আপনি থানায় আসেন, আপনার সাথে কথা আছে। ওকে, আমি আসতেছি, এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে চলে আসলাম থানায়। আমাকে দেখে সবাই সালাম দিতে লাগলো। এই ছেলে, কমিশনার রুমটা কোথায়? এইদিকে ভাইয়া। আমি কমিশনার রুমে চলে আসলাম। এসে দেখে ডেভিডকে বসিয়ে রেখেছে। কী রে ডেভিড, তুই এইখানে এইভাবে বসে আছিস কেন? ভাই আমাকে অনেক মেরেছে এই কমিশনার। কমিশনার আসতেই আমি ঠাস করে 2টা গালে চড় বসিয়ে দিলাম। কী রে, তুই আমার ছেলেদের মারিস কেন? আর কোথায় অবৈধ অস্ত্র এনেছে দেখা। আপনি কে আর আমাকে চড় মারলেন কে? এইটার দায়ে আমি আপনাকে গ্রেপ্তার করতে পারি, জানেন? তুই আমাকে গ্রেফতার করে 10 মিনিটও আটকে রাখতে পারবি না। সঙ্গ প্রধানমন্ত্রী এসেও আমাকে দিয়ে যাবে। তাই না তো কি? যদি প্রধানমন্ত্রী আসে এইখানে তাহলে আমি চাকরি ছেড়ে দিব। ওকে, নিশ্চিত আমাকে জেলের ভিতর ঢুকিয়ে দিল। সাথে সাথে ফোন দিলাম প্রধানমন্ত্রীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, এই অবেলায় ফোন দিয়েছো? আপনার পুলিশ কমিশনার নিশাদ আমাকে গ্রেফতার করেছে। আপনি 10 মিনিটের ভিতরে আছেন এখানে। ওকে, আমি আসতেছি, 5 মিনিট লাগবে আসতে। এই ফোনটা কেটে দিলাম। 5 থেকে 7 মিনিটের বাইরে হেলিকপ্টারের আওয়াজ শোনা গেল। প্রধানমন্ত্রী আমার কাছে এসে বলল, এই তাড়াতাড়ি তালা খুল, না হলে সবার চাকরি ছেড়ে দিতে হবে। আমাকে বাহির করে আনলো। আমি নিশাদকে ডাক দিলাম, এইদিকে আয়। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই যে আপনি মাফিয়ার কিং। তোর আর চাকরি করতে হবে না, তোকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। প্লিজ ভাই, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। এইবারের মতো মাফ করলাম। আর বাইরে যারা আছে না, ওদের কাছ থেকে জিজ্ঞেস করে নিস আমি কে। এই বলে চলে আসলাম বাইরে। সরি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আপনি মাফ চাইতেছেন কেন? মাফ তো চাইবে উনি। এখন কি চলে যাবে নাকি? এখন চলে যাব। আবার দুবাইয়ের মাফিয়া কিং তো মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে গেছে, এখন যাই কি করে? কেন, কি হয়েছে? তেমন কিছু নাই। আচ্ছা, আমি যাব এখন। আমি চলে আসলাম আমাদের বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তোকে না কি পুলিশ ধরেছিল? আরে আমাকে না, আমার বন্ধুকে ধরেছিল, তাকে আনতে গিয়েছিলাম। ও আচ্ছা। আমি রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের ডেরায়। এসে দেখি ডেভিড কাজ করতেছে। কে ডেভিড, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস কেন? ভাই আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে। কবে বিয়ে হয়ে যাবে? সামনের মাসে 29 তারিখে। আচ্ছা, কাল আমি তোর গার্লফ্রেন্ডের বাসায় যাবো না। ঠিক আছে। সবাই খাওয়া দাওয়া করে চলে আসলাম মিশনে। মিশন শেষ করে চলে আসলাম ডেরায়। সকাল হতেই চলে আসলাম ডেভিডের গার্লফ্রেন্ডের বাসায়। কলিং বেল দিতে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি সাগরের বন্ধু।
সাগরের নাম হচ্ছে ডেভিড, আমি ডেভিড বলেই ডাকি। ও আচ্ছা, আপনার বাবা কোথায়? ঘরেই আছে, ভিতরে আসেন। আমি ভিতরে বসে আছি। একটু পর সাথীর বাবা আসলো। ওয়ালাইকুম সালাম, কে তুমি? আমি সাগরের বন্ধু। সাথীর সাথে ওর 7 বছর রিলেশন। আমি যাচ্ছি সাগরের সাথে সাথের বিয়েটা দিতে। ওই ছেলের কি আছে যে আমার মেয়েকে সুখে রাখতে পারবে? ওই ছেলের একটা অফিস আছে কমলাপুরে, 7টা 10তলা ফ্ল্যাট আছে, আর বিশেষ করে হচ্ছে MS মাফিয়া কিংয়ের সাথে কাজ করে। তাহলে তো বিয়ে দিয়ে যায়। তাহলে ছেলের মা বাবাকে আসতে বলেন তা কাল। ঠিক আছে, আমি চলে আসলাম আমাদের বাসায়। ফ্রেশ হয়ে ফোন দিলাম ডেভিডকে। হ্যালো ডেভিড। ভাই বলেন। কাল তোর বাবা মাকে নিয়ে সাথীদের বাসায় চলে যাস, ওরা রাজি আছে। ঠিক আছে ভাই। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে, খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় আব্বু বলল, কিরে, তোর তো খোঁজখবরই পাওয়া যায় না, কোথায় থাকিস সারাদিন? এই তো আম্মু, এখানে থাকি। কেন আম্মু? আজকে সন্ধ্যায় একটু মার্কেটে যাব, তুইও যাবি? মার্কেটে যাব কেন? মিমের জন্য কিছু কিনতে হবে না? আচ্ছা ঠিক আছে, যাবো নে। সন্ধ্যায় চলে আসলাম মার্কেটে। আম্মুর পছন্দ মতো একটা জিনিস কিনে নিল, আমি আমার জন্য কিছু কিনে নিলাম। কিনে চলে আসলাম বাসায়। রাত প্রায় 9টায়। ফোন দিলাম ডেভিড। কে ডেভিড, আজকে কি কোনো মিশন নেই? না ভাই, আজকে কোনো মিশন নেই, যদি হয় তাহলে ফোন দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। আমি ফোন রেখে নিচে চলে আসলাম। এসে দেখি আব্বু বসে আছে। আমি আব্বুর পাশে বসে বললাম, আব্বু মিমদের বাসায় কখন যাবে? কাল চলে যাব, বিয়ের তো আর 6 দিন বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো বিয়ের আগের দিন। এখানে কিছু কাজ আছে, ওইগুলো দেখতে হবে। আচ্ছা, তুই একটা সত্যি কথা বলবি, তুই প্রতিদিন রাতে কোথায় যাস? আমার মাথায় হাত দিয়ে বল। আব্বু আমার হাতটা মাথায় রেখে বলল, আব্বু কাউকে বলবা না তো? কাউকে বলবো না, তুই বল। MS গ্যাংস্টারের নাম তো জানোই, যে কিনা সকল গরিবদের সাহায্য করে আর দেশ থেকে শত্রু মুক্ত করে। জানি তো, কি হয়েছে? এর সাথে তোর কি সম্পর্ক? আমি হচ্ছি MS গ্যাংস্টার। তুই আমার সাথে মজা করছিস তাই না? না আব্বু, আমি তোমার সাথে মজা করছি না। তুমি বসো, আমি তোমাকে দেখাচ্ছি আমি যে মাফিয়া কিং। এই বলে চলে আসলাম আমার রুম থেকে আমার ব্যাজটা নিয়ে চলে আসলাম নিচে। এই দেখো আব্বু, আমার ব্যাজ প্রধানমন্ত্রী নিজের হাতেই দিয়েছে। তুই এত বড় একজন ব্যক্তি, আর আজ কিনা আমি জানলাম। আব্বু, তুমি যে কোম্পানিতে কাপড় বিক্রি করো, দেশের 1 নাম্বার MS মাফিয়া কিং গ্রুপ আছে, আমি তোমার কোম্পানি থেকে কাপড় কিনে থাকি। ও আচ্ছা, যা এখন গিয়ে ঘুমা, রাত তো অনেক হলো। আব্বু, আমি চলে আসলাম আমার রুমে, কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকালে আম্মুর ডাকে। কি রে, আর কত ঘুমাবি? এখন উঠতো। আম্মু উঠতেছে, তুমি যাও। তাড়াতাড়ি আয়, তোর আব্বু ডাকতেছে। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। নিচে এসে দেখি আব্বু বসে আছে। আব্বু আমাকে ডাকতেছে। আব্বু আমাকে ডাকতেছো? বলো। আমাদের নিয়ে দিয়ে আসবি গ্রামে, তোর যখন কাজ শেষ তখন না হয় পরে যাস। আচ্ছা ঠিক আছে। আমরা খাওয়া দাওয়া করে নিলাম, রেডি হয়ে গাড়িতে বসে আছি। একটু পর আম্মু আব্বু আসলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে চলে আসলাম ঢাকার হাইওয়ে ধরে গাড়ি চালাচ্ছি। প্রায় 3 ঘন্টা পর চলে আসলাম গ্রামে। আম্মু তোমরা এখান থেকে চলে যাও, আমি গেলে আর আসতে দিবে না। আচ্ছা ঠিক আছে, আয়। আমি আম্মু আব্বুকে গাড়িতে উঠিয়ে চলে আসলাম গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়ে আবার শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। শর্টকাট রাস্তাতে চলে আসলাম আমাদের বাড়িতে। আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় ডেভিডের ফোন। ভাই আজকে মিশন আছে, এক্ষুনি আসতে হবে, সন্ধ্যায় মিশন শুরু হবে। আচ্ছা আমি আসতেছি, আর কোন জায়গায় মিশন হবে একটু জানিয়ে দিন। ঠিক আছে ভাই, আমি আপনাকে জানাবো, আপনি আসেন। ঠিক আছে। আমি খাবার না খেয়েই চলে আসলাম আমাদের ডেরায়। এসে দেখি সবাই রেডি হয়ে গেছে। ডেভিড এই নে, এই পিস্তলগুলো দিয়ে গুলি করলে ওরা মরবে না, 3 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যাবে। ওহ আচ্ছা, আগে ওই পিস্তলগুলো দিয়ে গুলি করতে হবে, না হলে পরে সমস্যা হবে। আমরা কথা বলতে বলতে চলে আসলাম মিশনের সেই জায়গায়। এসে দেখি মেয়েগুলোকে জাহাজে ওঠাচ্ছে। আমরা সাথে সাথে গুলি করতে লাগলাম। আমাদের গুলির শব্দ শুনে সবাই জাহাজের ভিতরে চলে গেল। আমরাও যেভাবে পারতেছি ওইভাবে গুলি মারতেছি। ডেভিডকে ইশারা করতে ডেভিডের দল নিয়ে চলে গেল জাহাজে। আমিও আস্তে আস্তে জাহাজের দিকে যেতে লাগলাম, গুলি মারতেছি আর সামনের দিকে এগোচ্ছি। প্রায় 2 ঘন্টা মিশন চলার পর আমরা একটু বসলাম। ভাই আজকে রাতে আরেকটা মিশন আছে, অন্য জায়গায় যেতে পারবেন নাকি? যেতে পারবো। আর তোমরা ডেরায় চলে যাও, বাকি যারা আছে ওদের পাঠিয়ে দাও। না ভাই, আজ না হয় পুরো মিশন শেষ করে যাব। তোমাদের বেশি কষ্ট করতে হবে না, তোমরা চলে যাও। ভাই আপনি যখন দেশের জন্য এত কিছু করতে পারতেছেন, আমরা কেন এতটুকু কষ্ট করে মিশন না শেষ করতে পারবো না? প্লিজ ভাই আমাদের উপর একটু ভরসা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। ডেভিড চলো। ভাই চলেন।
আমরা বেশি কিছু চিন্তা না করে ওই মিশনে চলে আসলাম। এসে দেখি এখন ওরা আসে নাই, তাই ব্যাগ থেকে কিছু খাবার খেয়ে নিলাম সবাই। খুব ক্লান্ত লাগতেছে তাই। ভাই আপনি একটু জিরিয়ে নেন, আমি দেখি ওরা আসতেছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসলাম একটা গাছতলায়। এসে আজান দিতেছে, তাই সবাই অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষ হতে দেখি ওরা চলে এসেছে। আমরা সব লুকিয়ে পড়লাম। ডেভিড আমার কাছে এসে বলল, ভাই এটাকে তো আমি চিনি, এটা হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে, আর ওইটা হচ্ছে মেয়রের ছেলে। কি বলছিস এইসব? মেয়রের ছেলেরা এমন হবে আমি কখনো ভাবতে পারিনি। ভাই চলেন আমার সাথে, আমি দেখাচ্ছি আপনাকে। আমি চলে আসলাম ডেভিডের সাথে আর একটু কাছে, যাতে ভালোভাবে বোঝা যায় যে এটা মেয়রের ছেলে। ওরা যে মেয়েগুলোকে জাহাজে ওঠাতে যাবে আমি ঠিক তখনই গুলি করতে থাকি। হঠাৎ গুলি করা এরা কিছু বুঝতে পারে না। আমি মেয়রের ছেলে 2 পায়ে 2টা গুলি করলাম। মেয়রের ছেলেও ওইখানেই পড়ে গড়াগড়ি খাচ্ছে। সবাইয়ের পায়ে হাতে গুলি করতে লাগলাম। প্রায় 30 মিনিটের মধ্যে মিশন শেষ হলো। আমরা সবাইকে ধরে আরিফের হাতে তুলে দিলাম। ভাই এই মেয়রের ছেলেকে কি করব? এটাকে ধরে নিয়ে আয়, এটার ব্যবস্থা ওর বাবা করবে, আমরা কিছু করব না। ঠিক আছে। আমরা চলে আসলাম ডেরায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মেয়রের ছেলের কাছে গেলাম। কিরে, তুই এই ব্যবসা কবে থেকে শুরু করলি? তোকে বলতে যাব না, তুই কে যে তোকে বলা লাগবে? আমি কে দেখতে চাস? এই বলে পকেট থেকে কাটারটা বের করে ওর একটা আঙুল কেটে ফেললাম। ও কাটা মুরগির মতো লাফাচ্ছে। কিরে? প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর এমন করব না। তো ভালোভাবে বল, কবে থেকে এই কাজ শুরু করেছিস, আর তোর সাথে কে কে আছে? আমার সাথে এই শহরে বড় বিজনেসম্যান সাইফুলের সাথে কাজ করি আমি। ও আচ্ছা, এই নে সাইফুলকে ফোন দে, বল এই জায়গায় আসতে, টাকা দিতে হবে। আমাদের কথা যদি একটু এদিকে সেদিক হয় তাহলে তোর জীবন শেষ। না ভাই, কিছু বলবো না, আপনি নাম্বার উঠান। আমি নাম্বার উঠিয়ে ফোন দিলাম। এই নে কথা বল। সাইফুল ভাই, একটু আসতে পারবেন? কেন, কি হয়েছে? কিছু হয় নাই, একজন লোক মেয়ে নিতে চায় 500, তাই অ্যাডভান্স টাকা দিবে আপনাকে। কোথায় আসতে হবে বল। মিনি মার্কেটের পিছনে যে একটা বড় জঙ্গল আছে ওইখানে আসতে হবে। আচ্ছা, আমি এখনই আসতেছি। আমি ফোনটা কেটে দিলাম। এই চল তুই আমার সাথে, যদি কিছু বলিস ওই ছেলেকে তাহলে তোর এমন অবস্থা করবো যে তুই নড়তে পারবি না। না ভাই, আমি কিছু বলবো না, চলেন আমার সাথে, আমি ওনাকে এইখানে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে চল। আমরা চলে আসলাম রাস্তায়। এসে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। আমি মাস্ক পরে নিলাম। মেয়রের ছেলের কাছে যেতেই বলল, কি রে, লোকটা কোথায়? লোকটা ভিতরে আসে, চলেন। এই জঙ্গলের ভিতরে কেন গেছে? এত বড় বড় কাজ তো জঙ্গলের ভিতর দিয়েই হয় নাকি? আপনাকে সরাসরি টাকা দিবে? আচ্ছা চল। আর এই ছেলেকে? এইটা হচ্ছে ওই লোকটার সাথী। ও আচ্ছা। আমি দুজনকে নিয়ে চলে আসলাম আমার ডেরায়। ডেভিড কিসারা করতে ডেভিড সাইফুলকে ধরে চেয়ারের সাথে বেঁধে দিল। কি রে, আমাকে এভাবে বাঁধতেছে কেন? শালা, তুই যে কত বড় লোভী আজ দেখতে পারলাম। এখন তো মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খেতে। কি করবো বল? তুই কে রে যে আমাকে চাপা চিবিয়ে খাবি? তোর মতো পাতি নাস্তান আমার পায়ের নিচে থাকে। ও আচ্ছা, তাই নাকি? একবার আমার মুখটা তো দেখ, তারপর না হয় বলিস আমি তোর পায়ের নিচে থাকি। দেখি তুই কে। আমি মুখের মাস্কটা খুলতে সাইফুল আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি একটা জিন দাঁড়িয়ে আছি। ভাই ভাই আপনি? আমি। তুই কি বলেছিস আমি তোর পায়ের নিচে থাকি, তাই না? এবার দেখ কি আমার পায়ের নিচে থাকে। এই বলে সাইফুলের মুখ বরাবর দিলাম 2টা ঘুষি। নাক ফেটে রক্ত পড়তেছে। কি রে, এখন কেমন লাগে? প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এইসব কাজ করব না। আমি কখনো শত্রুকে ছেড়ে দিই না। ছেড়ে দিলাম। তুই তো বলেছিস যে আমি তোর পায়ের নিচে থাকি, এর জন্য আর ছাড়বই না। কাটারটা নিয়ে সাইফুলের 2টা আঙুল কেটে ফেললাম। সাইফুল চিৎকার করতেছে আর বলতেছে, প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন, এমন যন্ত্রণা দিবেন না প্লিজ। কুত্তার বাচ্চা, তোকে একবার ছেড়ে দিলাম, ওই সময় আমার ভুল হয়েছিল। আজ তোকে এমন যন্ত্রণা দিব তোর কখনো বলতে পারবি না এই কাজ করবি, আর বেঁচে থাকলে তো তুই বলবি এই কাজ করবি। প্লিজ ভাই, আমাকে মারবেন না, বাড়িতে বউ বাচ্চা আছে, আমি যদি মরে যাই ওদেরকে ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষা করে খেতে হবে কেন? তোর অফিসের কি হয়েছে? অফিসে অনেক লঞ্চ খেয়েছি, আর ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিয়েছি। যদি আমি মরে যাই তাহলে বাড়ি অফিস সব নিলামে উঠে যাবে। শোন, তোর বউ বাচ্চা আছে তাই তোকে ছেড়ে দিলাম। একটা কথা শুনে রাখ, আর যদি কখনো শুনি তুই এই কাজ করিস তাহলে পরের বার তোকে ছেড়ে দিব না, মনে যেন থাকে। মনে থাকবে ভাই, আর কখনো এমন কাজ করব না। পাত থেকে অনেক রক্ত পড়তেছে, ব্যান্ডেজ থাকতে দেবেন প্লিজ। এই নে,
এটা দিয়ে বেঁধে নে, তাহলে আর রক্ত পড়বে না। ভাই আমি কি এখন যেতে পারি? একটু পর যাবি। এই মেয়রের ছেলে এই দিকায়। জি ভাই বলেন। এসব কাজ না করে আমি তোকে একটা কাজ দেবো, করতে পারবি তো? ভাই করতে পারবো। আপনি দিবেন, আমি করব না, এটা হয় কি করে? আমার অফিসে কাজ করতে হবে। ঠিক আছে ভাই। এই নে, এই কার্ড নিয়ে অফিসে যাবি, তাহলে তোকে চাকরি দিয়ে দিবে। ঠিক আছে ভাই। ডেভিড, তোর তো এখন আর কোনো কাজ নেই, তাই না? না ভাই, এখন আর কোনো কাজ নেই। কেন ভাই? ওদেরকে নিয়ে দিয়ে আসবি, আর সাইফুল যত অবৈধ কাজ করে টাকা পেয়েছিস সব টাকা দিয়ে দিবি আমাকে। ভাই 90 লাখ টাকার কাজ করেছি, এই টাকাগুলো অফিসের কাজে লাগিয়ে দিয়েছি। 1 মাস পরে দিই টাকাগুলো। আচ্ছা যা, 1 মাস পরের সাথে ঠিকই পাই। ভাই পেয়ে যাবেন, চিন্তা করবেন না। আমি চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম বিকাল 5টায়। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় ইমরানের ফোন। ভাই কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি, আপনার সাথে দেখা করতে চাই। আমার বাসায় চলে আয়, বাসায় কেউ নেই। ঠিক আছে। আমি বসে আছি, একটু পর ইমরান আসলো। কি খবর তোর? ভালো ভাই, এই নেন। কি আছে এটার ভিতরে? ভাই আমার বিয়ের কার্ড আপনাকে আগে দিলাম। সামনের শুক্রবারে আমার বিয়ে। কিন্তু আমি তো যেতে পারবো না, আর এই জায়গায় তো বিয়ে আছে, এখন কি করবি? ওইখান থেকে রাতে আসবেন আমাদের বাসায়, তবুও যেতে হবে ভাই আপনাকে। আচ্ছা ঠিক আছে, যাবো নে। ভাই কাল একটা মিশন আছে। এইখান থেকে 3 কিলোমিটার দূরে একটা বড় জঙ্গল আছে, ওখানে আফ্রিকান জঙ্গল এইটার নাম। আচ্ছা ঠিক আছে, তো খাবার খেয়ে নে, পরে না হয় যাস। না ভাই, আরো অনেক জায়গায় যেতে হবে। ভাই আমি ভাবতেছিলাম আমাদের পুরো টিমকে খাওয়াবো। আমার বিয়ে এখন কি করব ভেবে পাচ্ছি না। মেয়ের বাড়ি কোথায়? নীলছড়ি গ্রামে। আচ্ছা ঠিক আছে, আগে বিয়ে করে আয়, পরে না হয় সবাইকে খাওয়ানো যাবে। আমার একটা চেনা হোটেলে আছে, ওইখানে না হয় খাওয়াবো নে। ঠিক আছে ভাই। এই নে 5 লক্ষ টাকা, এটা রাখ। নতুন বিয়ে করতে যাচ্ছিস, লাগবে টাকা। আর নীলছড়ি গ্রামের রাস্তা তেমন ভালো না, বড় গায়ে নিয়ে যেতে পারবি না, মাইক্রো নিতে হবে। আচ্ছা ভাই। ইমরান চলে গেল। আমি আমার রুমে এসে দেখি ফোনটা বাজছে। স্ক্রিনে তাকিয়ে দেখি মিম ফোন দিয়েছে। রিসিভ করতে বলল, কি রে, তুই গ্রামে এসেও দেখা না করে চলে গেলি কেন? এমনি চলে গেছি, একটা কাজ আছে তাই। কি যে তোর কাজ আমি নিজেও বুঝি না। আচ্ছা আমার বিয়ের একদিন আগে চলে আসবি, না হলে আমি কিন্তু রাগ করব। আচ্ছা ঠিক আছে, আসবো নি, চিন্তা করিস না। আর তোর জন্য কী নিয়ে আসবো বল? কিছু আনতে হবে না, তুই আগে আয়, তারপর না হয় কিছু কিনে দিস। আচ্ছা। আমি সবার সাথে কথা বলে ফোন কেটে দিলাম। ফোন কেটে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো রিংটোনের শব্দে। উঠে দেখি ডেভিড ফোন দিয়েছে। রাত প্রায় 2টা বাজে। হ্যালো ডেভিড। ভাই আমাদের একটা লোক মারা গেছে। কীভাবে মারা গেছে? হার্ট অ্যাটাকে মারা গেছে আজকে। ও আচ্ছা, এখন কি করবি? ভাই ওর তো পরিবার বলতে কেউ নেই, এখন আমরা আর ওর সব। আচ্ছা ঠিক আছে, কাল সকালে জানাজা দিয়ে দিস। আচ্ছা ভাই আপনি ঘুমান। আমি আবার ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে কখন যে মিমের বিয়ে চলে আসলো খেয়ালই নেই। আমি চলে আসলাম গ্রামে। আজ বাড়িটা অনেক সুন্দর লাগতেছে, সবাই একসাথে হলাম। রাতে একে একে ঘরে বসে আছি, মিম আসলো। কী রে, কিছু বলবি নাকি? কি আর বলবো, তোকে কিছু বলার নেই। ভেবেছিলাম তোকে বিয়ে করব, কিন্তু কপালে আর হলো না। যাই হোক, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিস। তোর যেই মেয়ে পছন্দ ওই মেয়েকে বিয়ে করো, চিন্তা করিস না। আমার একটা বান্ধবী আছে, তাকে বিয়ে করবি? তোর যদি পছন্দ হয় তাহলে বিয়ে করবো নি। আমার পছন্দ আছে, তাই তো বললাম। আজ এখন না, আরও কিছুদিন পর না হয় বলবো নি তোকে। আচ্ছা এখন ঘুমা। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 5টায়। ফজর নামাজ পড়ে নিচে এসে দেখি সবাই বসে আছে। মিম, কি হয়েছে রে? জানি না তো কি হয়েছে, আব্বু জানে। আমি আম্মুর কাছে এসে বললাম, আম্মু কি হয়েছে, ওরা সবাই যাবে বসে আছে কেন? মিমের জন্য যে ছেলে দেখা হয়েছে ওইটা নাকি অন্য মেয়েকে নিয়ে ভেগে গেছে। ও আচ্ছা, এখন কি হবে? আমি কিছু জানি না, ওরা রাজে কি করবে। আওলাদ, বেশি কিছু নেই, ভেবে একটা কিছু তো করতে হবে, তাই না? এখন এই সময় মিমকে বিয়ে কে করবে? তুই যদি চাস তাহলে আমার বড় ছেলের হৃদয়ের সাথে বিয়ে দিতে পারি। এটাই করতে হবে, না হলে তো আমার মেয়ের জীবনটাই শেষ হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই বলতেছি হৃদয়কে আসতে। আব্বু, এখন মিমের সাথে বিয়ে কার সাথে হবে? তোর বড় ভাই হৃদয়ের সাথে হবে। ও আচ্ছা, ওই তো ভাইয়া চলে এসেছে। আব্বু কি হয়েছে, এত তাড়াতাড়ি আসতে বললে যে? তোর বিয়ে ঠিক করেছি, বিয়ে করতে হবে তোকে। কি বলতেছো এইসব আব্বু? আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত হই নাই।
তোর প্রস্তুত হতে হবে না, যা কাজী বসে আছে। আমি ভাইয়াকে নিয়ে চলে আসলাম ভাবির কাছে, মানে মিমের কাছে। ভাইয়া কবুল বলে দিল। আমি চলে আসলাম আব্বুর কাছে। আব্বু, আমি শহরে চলে যাচ্ছি, আর একটা বিয়ে আছে, ওইখানে আবার যেতে হবে। তোর ভাই আর ভাবিকে নিয়ে যা, আমরা আসবো কাল সকালে। আচ্ছা আব্বু। আমি ভাইয়া আর ভাবিকে নিয়ে চলে আসলাম শহরে। ভাইয়া কিছু কিনবা? বাসায় তো খাবার জন্য কিছুই নাই, কী খাবে বাসায়? এই নে 2000 টাকা, যা বিরিয়ানি নিয়ে আয়। আচ্ছা ভাইয়া। আমি বিরিয়ানি নিয়ে চলে আসলাম বাসায়। ভাইয়া আর ভাবিকে তাদের রুমে দিয়ে চলে আসলাম ইমরানের বাসায়। কলিং বেল দিতে ইমরান এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, ভাই কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, ভেতরে আসেন। আমি ভিতরে গিয়ে দেখি ইমরানের বউকে সবাই দেখতেছে। আমি ইমরানের বউয়ের কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এই নেন আপনার জন্য ছোট্ট একটা উপহার। ভাই এইগুলো আনার কি দরকার ছিল? তুই বিয়ে করেছিস, আমি কিছু না দিলে কেমন দেখায় না? কেমন দেখাবে? চলেন খাবার খাবেন। আমি খাবার খেয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই ভাইয়া এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে বললাম, ভাইয়া তোমাদের তো বাসর ঘর সাজানো হয় নাই, যদি বলো তাহলে সাজিয়ে দিতাম। 1 ঘন্টায় সাজাতে পারবি? সাজিয়ে আরও বেশি হবে। তোমরা অন্য রুমে যাও, আমি এখনই ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি করিস। আমি ফোন দিলাম ফুলের দোকানে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। আমার ফুল লাগবে, একটা বাসর ঘর সাজাতে যত ফুল লাগে পাঠাবেন, আর 4 জন লোক পাঠাবেন, যাতে 1 ঘন্টার ভিতরে সাজানো হয়ে যায়। আমি এখনই পাঠিয়ে দিতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। তাড়াতাড়ি পাঠাবেন। আমি বসে আছি, প্রায় 10 মিনিট পর কলিং বেল বাজলো। আমি দরজা খুলে দেখি ওরা চলে এসেছে, তাই আমি ওদের নিয়ে চলে আসলাম ওপরে। ভাইয়ার রুমটা দেখিয়ে দিলাম। ওরা সাজাতে লাগলো। ওদের হাতে স্পিড আছে অনেক, মনে হয় অনেক বছর ধরে কাজ করে। আচ্ছা ভাইয়ারা, আপনারা এই কাজ কতদিন ধরে করতেছেন? আমরা এই কাজ 7 বছর ধরে করি। ও আচ্ছা। কাজ শেষ করে ওরা চলে গেল। আমি ভাইয়ার কাছে এসে দেখি ভাইয়া বেলকনিতে দাঁড়িয়ে আছেন, ভাবি বিছানায় বসে আছে। ভাইয়া, তোমাদের পাশের ঘর রেডি হয়ে গেছে, তোমরা চাইলে যেতে পারো। আচ্ছা তুই যা, আমরা চলে যাব। আমি একটা জায়গায় যাব, দরজাটা লাগিয়ে দাও। এত রাতে কোথায় যাবি আবার? একটা বন্ধুর বাসায় যাব, ওইখানে পার্টি আছে। ও আচ্ছা, যা তাহলে। আমি চলে আসলাম বাহিরে। বাইকটা নিয়ে 3 রাস্তার মোড়ে চলে আসলাম। চাচা 1 কাপ চা দেন তো। বসেন, আমি চা দিতেছি। আমি চা খেতে খেতে ফোন দিলাম ডেভিডকে। হ্যালো ডেভিড। ভাই আপনি কোথায় আছেন? এই তো বাসায়, তুই কোথায় আছিস? আমরা তো মিশনে চলে এসেছি, আপনি বিয়েতে গেছেন তাই আর ফোন দিই নেই। তোকে না বলেছি যদি কোনো মিশন থাকে তাহলে ফোন দিবি। এখন কোথায় আছিস ওইটা বল। আমরা এখন আছি নীল নদীর পাড়ে। আচ্ছা আমি এখনই আসতেছি, এই বলে ফোনটা কেটে দিলাম। বাইকটা ফুল স্পিডে চালাতে লাগলাম। সে দেখি ওরা বসে আছে। কী রে, তোরা বসে আছিস কেন? তো কি করবো ভাই, আপনাকে তো বলতে চাইছিলাম, আপনি কোনো কথাই শুনেন নাই যে আমরা মিশন কমপ্লিট করে ফেলেছি। এর আগে আপনি ফোন কেটে দিয়েছেন। ও আচ্ছা, আর কখনো এমন কাজ করবি না, আমাকে না জানিয়ে কোনো মিশনে আসবি না। আচ্ছা চলেন এখন। আমরা সবাই চলে আসলাম ডেরায়, সবাই বসে গল্প করতে লাগলাম। ভাই আপনি কবে বিয়ে করবেন? করব, খুব তাড়াতাড়ি করব। আমার বিয়ের সময় তোদেরকে দাওয়াত দিবই। তা তো দিবেন। কোনো মেয়ে পছন্দ আছে নাকি? না, কোনো মেয়ে পছন্দ নাই, আম্মু আব্বুর পছন্দের বিয়ে হবে। ও আচ্ছা। আমি সকালে চলে আসলাম বাসায়। কলিং বেল দিলাম অনেকবার, কিন্তু কেউ দরজা খুলছে না। তাই আমি আমার চাবিতে দরজা খুলে ভিতরে ঢুকে দেখলাম এইদিকে সেদিক না তাকিয়ে চলে আসলাম উপরে। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো ভাবির টাকে। এই যে দেবরজি, এখন ওঠো তাড়াতাড়ি, ফ্রেশ হয়ে নিচে আসো, খাবার রান্না করা হয়েছে। ভাবি জানতো এখন রাতে ঘুমাই নাই, আপনি যান। আম্মু আব্বু ডাকতেছে তোমাকে, তাড়াতাড়ি যেতে বলেছে। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। এই বলে বিছানা থেকে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু আম্মু বসে আছে। আব্বু আমাকে না ডাকছিলেন। তুই নাকি এখানের বিজনেসম্যান সাইফুলকে মারছিস? আব্বু, উনি কি তোমার কাছে বিচার দিয়েছে নাকি? আবার 90 লাখ টাকাও নাকি চেয়েছিস? চেয়েছি। অবৈধ কাজের টাকা এগুলো। আর ওর কত বড় সাহস তোমার কাছে বিচার দেয় আমার নামে? আমার কাছে দিবে না তো কার কাছে দিবে? কারো কাছে দিতে হবে না। আম্মু খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। সবাই খাবার টেবিলে আসো, খাবার দিতেছি। আমরা সবাই চলে আসলাম খাবার টেবিলে। খাবার খেয়ে বসে আছি, এমন সময় আম্মু বলল, মিম, আমার ছেলেকে কি পছন্দ হয়েছে তোমার? আম্মু, আর পছন্দ হবে না কেন? আল্লাহ মনে হয় ওনার ভাগ্যে আমার নামটা লিখে দিয়েছে, তাই তো বিয়েটা হলো। ওই সব ভাইবো না, খাবার খেয়ে দাও। আচ্ছা আম্মু। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে কানে হেডফোন লাগিয়ে বসে আছি। এমন সময় হৃদয় ভাই আসলো আর বলল, কিরে কি করিস? এই তো ভাইয়া বসে আছি।
কিছু বলবা নাকি? তোর কাছে 20 বা 30 লাখ টাকা হবে? কেন, কি করবো এত টাকা দিয়ে? তেমন কিছু করব না, ব্যবসায় লস খেয়েছি, তাই নতুন করে মাল উঠাবো, তাই কিছু টাকা লাগবে। কখন লাগবে তোমার? এখন দিলে ভালো হতো। আমি আমার ডয়ারটা খুলে ভাইয়াকে 50 লক্ষ টাকা দিয়ে দিলাম। এই নাও ভাইয়া 50 লক্ষ টাকা। আমার এত টাকা লাগবে না, তুই রেখে দে। আরে না, তুমি আমাকে 25 লক্ষ টাকা দিও, আর বাকি 25 লক্ষ টাকা তুমি রেখে দিও। আচ্ছা ঠিক আছে। তুমি তো কাপড়ের ব্যবসা করো তাই না? কেন? তুমি চাইলেই তো আমার কোম্পানি থেকে কাপড় নিতে পারো। চলো তোমাকে আমার কোম্পানি ঘুরিয়ে নিয়ে আসি। এখন যাব না, বিকেলে যাব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। টাকা নিয়ে চলে গেল। আমি বসে আছি, এমন সময় ডেভিডের ফোন। ভাই একটু আসতে পারবেন? কোথায় আসতে হবে বল? নিউ মার্কেটে। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের মধ্যে আসতেছি। আমি চলে আসলাম নিউ মার্কেটে। এসে থেকে ডেভিড আর কয়েকজন দাঁড়িয়ে আছে। কি হয়েছে রে ডেভিড? কিছু ওনারা আপনার কোম্পানি থেকে 70 লক্ষ টাকার কাপড় নিয়েছিল, এখনও টাকা দেয় নাই। কি হয়েছে ভাইয়া? তোমাদের টাকা দাও না কেন? ভাই একটু সমস্যায় আছি, তাই টাকা দিচ্ছি না। কালকের ভিতর টাকা দিয়ে দিবে। হেই নে 25 লক্ষ টাকা নিয়ে যান, আর বাকিটা 15 তারিখের আগেই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম বাইরে। ডেভিড, আজকে কি কোনো মিশন আছে? না ভাই, আপনাকে যেতে হবে কাল দুবাই, কারণ দুবাইয়ের মাফিয়ার মেয়ের বিয়ে তো কাল। মনে আছে, আজকে রাতে যাব। আচ্ছা ভাইয়া। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আমি ঘরে ঢুকে পড়লাম। ঢুকে দেখি ভাইয়া, ভাবি, আব্বু বসে আছে। আব্বু, দুবাই কি কোনো কাজ আছে? না, এখন আপাতত কোনো কাজ নেই। কেন, তুই যাবি নাকি? আব্বু, আমি যাব। দুবাইয়ের ডনের মেয়ের বিয়ে, যেতে হবে। ও আচ্ছা, কখন যাবি? রাতে যাব। কারোর জন্য কিছু কি আনতে হবে নাকি? আমার জন্য কয়েকটা শাড়ি আনিস। মিম, তোমার কি লাগবে? আম্মু, আমার জন্য একটা জায়নামাজ আনলেই হবে, আর কিছু লাগবে না আমার। একটা লিস্ট করে দিও, তাহলেই হবে। আচ্ছা তুই যা, আমি লিস্ট করে দিব। আমি আর কিছু না বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে 2 সেট কাপড় কিনে নিলাম, যাতে কোনো সমস্যা না হয়, ওইখানে পড়তে পারি। রেডি হয়ে বসে আছি, এমন সময় ডেভিডের ফোন। ভাই এক্ষুনি চলে যান, দুবাইয়ের মাফিয়া ফোন দিয়েছিল, বলছে এক্ষুনি চলে যেতে। আচ্ছা আমি এখন বের হচ্ছি, এই বলে ফোন কেটে দিলাম। ফোন কেটে সব কিছু নিয়ে চলে আসলাম নিচে। আম্মু, তোমাদের লিস্টটা কোথায় দাও? এখনই চলে যাবি নাকি? আম্মু, এখনই চলে যাব। এই বলে লিস্টটা নিয়ে চলে আসলাম বাইরে। ডেভিডকে ফোন দিতে ডেভিড চলে আসলো। আমি গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে চলে আসলাম বিমানবন্দরে। সব কিছু চেক করার পর বিমানে উঠলাম। ফ্লাইট সন্ধ্যা 7টায়। আমি বিমানের ভিতরে বসে আছি, এমন সব ফ্লাইট ক্যাপ্টেন আসলো। ঠিক 7টায় বিমান ছাড়লো। রাত বাজে 10টা। আমি দুবাই বিমানবন্দরে চেক করে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি দুবাই মাফিয়া আমাকে নিতে এসেছে। আমি গাড়িতে বসে পড়লাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাসায় যাওয়ার পথে কি কোনো শপিং মল আছে? আছে। কেন, কি করবা? একটা জিনিস করব, তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। আমি শপিং মলের সামনে নেমে আসলাম। ভিতরে এসে দেখি অনেক বড় শপিং মল, তাই বেশি কিছু না ভেবে চলে আসলাম উপরতলায়। একটা হিরেন নেকলেস কিনে নিলাম। দাম পড়েছে 1,20,00,000 টাকা। যাই হোক, দাম নিয়ে চিন্তা করিও না। গিফট বক্স হিসেবে প্যাকেট করে নিলাম। প্যাকেট করে চলে আসলাম গাড়িতে। কি কিনেছো? তোমার মেয়ের জন্য একটা নেকলেস কিনেছি। এসবের কি দরকার ছিল? দরকার ছিল তাই কিনেছি। আমরা কথা বলতে বলতে চলে আসলাম বাসায়। আজকে বাড়িটা অনেক সুন্দর লাগতেছে। অনেক বড় বাড়ি, আর সব কিছু ফুল লাইট দিয়ে সাজানো। আমি নেমে ভিতরে চলে আসলাম। এইখানে দেখে বিশেষ বিশেষ মানুষ আছে। সব বিজনেসম্যানরা এইখানে এসেছে। এই যে আপু, শুনছেন? আমাকে বলতেছেন? আপনাকে বলতেছি। কোণের রুমটা কোনটা? সোজা গিয়ে ডান দিকের রুমটা মেয়ের রুম। ধন্যবাদ আপনাকে। আমি চলে আসলাম উপরে। এসে কোণের রুমে নক দিতে দরজা খুললো এক অপূর্ব সুন্দরী এক রমণী। আমি হাঁ করে তাকিয়ে আছি। আমাকে ধাক্কা দিয়ে বলল, এই যে ভাইয়া, আপনি কাকে চান? আমি কনেকে চাই। ওই যে বসে আছে, উনি হচ্ছে কনে। আমি কনের কাছে এসে বললাম, এই নেন আপু, আপনার জন্য ছোট্ট একটা গিফট। ধন্যবাদ ভাইয়া। আমি গিফটটাতে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই সবার সাথে ব্যস্ত। আমি এক সাইড হয়ে ডেভিডকে ফোন দিলাম। ভাই চলে গেছেন? চলে আসি। আচ্ছা পরে কথা বলি, এখন ওদের সাথে পরিচয় হয়নি। ঠিক আছে ভাই, আমি বসে আছি। দেখে একটা মেয়ে এসে বলল, এই যে ভাইয়া, আপনি এইখানে একা বসে আছেন যে? এমনি বসে আছি। আপনি কে? আর এইখানে কি করেন? আমি কনের বান্ধবী। আপনি কে? আমি বাংলাদেশ থেকে এসেছি। ও আচ্ছা, চলেন বাড়িটা ঘুরে ঘুরে দেখি। আচ্ছা চলেন। আমরা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাড়ি ঘুরে নিচে চলে আসলাম। নিচে আসতে দুবাইয়ের মাফিয়া কিং বলল, এদিকে আসো, খাবার খেয়ে নাও। রাত্র প্রায়
10টা বেজে গেছে। চলেন। আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পার্টি হলো। রাত প্রায় 12টায় গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হলে আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকালে বাচ্চাদের চিল্লাচিল্লির শব্দে। উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি খাবার রান্না হচ্ছে। ভাইয়া, আমি কি তোমার কাজে হেল্প করব? না, তুমি যাও এখান থেকে। তুমি আমাদের বাড়ির অতিথি, তোমাকে দিয়ে কিভাবে কাজ করাই? আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। যদি কাজ করতে চাও, ওর যে বাচ্চা আছে ভিতরে, টেডি বিয়ার আছে, ওদের সাথে গিয়ে খেলা করে গিয়ে, এটাই তোমার কাজ হবে, আর কোনো কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসলাম ভিতরে। টেডির রূপ সেজে চলে আসলাম বাইরে। বাচ্চাদের সাথে মজা করতেছি, এমন সময় গুলির শব্দ শুনতে পেলাম। টেডির মাথাটা খুলে দেখি সামনে থেকে গুলি করতেছে। আমি সব কিছু খুলে পেছন থেকে বন্দুক বের করে যারা গুলি করতেছে তাদের উপরে গুলি করতে লাগলাম। 5 মিনিটের ভিতর ওরা মাটিতে শুয়ে দিলাম। আমি ভাইয়ের কাছ থেকে এসে বললাম, ভাই আপনার কোনো ক্ষতি হয় নাই তো? না, তুমি ওদের বাঁচিয়েছ। আজ বড় আশা বাঁচিয়ে গেছি। তুমি না থাকলে কী যে হতো। সব কিছু আল্লাহরই ইচ্ছা। আমি বেশি কিছু না ভেবে চলে আসলাম ভিতরে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম বাইরে। আমাকে পুরো জোকারের মতো লাগতেছে। আমি সোজা চলে আসলাম স্টেজের ভিতরে। গিটারটা হাতে নিয়ে টুংটাং শব্দ করতেছি, আগে কখনো বাজাই নাই। আজ বাজাতে অনেক ইচ্ছা করতেছে। দেখি গিটারের লোক সামনে দাঁড়িয়ে আছে। ভাইয়া, আমাকে একটু শিখিয়ে দিবেন? ঠিক আছে, এই দেখেন আমি কীভাবে বাজাচ্ছি, ওইভাবে বাজাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি গিটারে সুর দিতে লাগলাম। আস্তে আস্তে গান গাইতেছি আর সুর দিতেছি। প্রায় 5 মিনিটের মধ্যে গান শেষ হতে সামনে থেকে জোরে জোরে সবার হাততালির শব্দ শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি অনেক মানুষ চলে এসেছে। কোনে আমার সামনে দাঁড়িয়ে আছে। কোনে বলল, ভাইয়া আর একটা গান করেন প্লিজ, আপনার গান অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে। আমি আরেকটা গান ধরলাম। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই গানটা পুরো গাইতে সবাই জোরে করে হাততালি দিয়ে বলল, বাহ খুব সুন্দর হয়েছে গানটা। আমি গিটারটা দিয়ে চলে আসলাম ভিতরে। ফোনটা বের করে দেখি আম্মুর অনেকগুলো ফোন। আমি আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু। কি করিস? কিছু না আম্মু, তুমি কি করো? আমি বসে আছি, মিম আমার মাথায় তেল দিয়ে দিতেছে। ও আচ্ছা, আম্মু আর কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে না। ভাবিকে তো আমি কিছুই দেই নাই, ভাবির জন্য কিছু নিয়ে আসবো না। তোর ইচ্ছে নিয়ে আসিস। আচ্ছা আম্মু। আম্মুর সাথে আরও অনেকক্ষণ কথা বলে চলে আসলাম ভাইয়ার কাছে। ভাইয়ার জুমার নামাজ কয়টায় শুরু হয় এখানে? এই তো আর 5 মিনিট পর শুরু হবে। ও আচ্ছা। আমি চলে আসলাম মসজিদে, নামাজ পড়ে চলে আসলাম বিয়ে বাড়িতে। আমি যেতেই ভাইয়া বলল, রাহিত, আমার মেয়ে ডাকতেছে, যা তো কি জানা বলবে। আচ্ছা ভাইয়া যাচ্ছি। আমি চলে আসলাম কোণের রুমে। আমি আসতে পারি? আমি ভিতরে চলে গেলাম। আপু, আমাকে নাকি ডেকেছো? কেন, কিছু হয়েছে নাকি এই নেকলেসের? 1,20,00,000 টাকা। ও আচ্ছা। আমি চলে আসলাম বাইরে। এসে দেখি বরযাত্রী চলে এসেছে। ভাইয়া, বরের আসন কোথায়? বড়ের আসন ওই যে সামনে একটা বড় স্টেজ দেখতে আছে না, ওখানে। ও আচ্ছা। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। আমিও চলে আসলাম দেশে। রাতে শুয়ে আছি, এমন সময় ভাবি আসলো। রাহিত, আব্বু তোমাকে ডাকতেছে। আচ্ছা ভাবি, আপনি যান, আমি আসতেছি। আচ্ছা আসো তুমি। আমি চলে আসলাম নিচে। আব্বুর পাশে বসে বললাম, আব্বু আমাকে নাকি ডাকতেছো? তোর ব্যাপারে সবাই জেনে গেছে। কীভাবে জানলো আমরাই হব? নিশ্চয়ই তুমি বলেছো। না, আমি বলি নাই। ওই দেখ, তোকে টিভিতে দেখাচ্ছে। আমি বলবো কেন? আমি বললে তো সেই প্রথম দিনই তোর আম্মুকে বলে দিতে পারতাম। আচ্ছা, জেনে যখন গেছো এখন আর কি করার। আমি তো আর কিছু বলতে পারবো না। আব্বুর সাথে কথা বলতেছি, এমন সময় ডেভিডের ফোন। কে ডেভিড, কি হয়েছে? ভাই, আমাদের চিরসত্য আলমগীর আসতেছে, যে কিনা আমাদের 25 জন লোককে মেরে ফেলেছে। কবে আসতেছে জানিস? ভাই, আজকে আসতেছে, একটু পর আসবে। আচ্ছা, বিমানবন্দরে চলে আয়, তোরাও আসিস। জি ভাই, আমরা বেরিয়ে গেছি, আপনি চলে আসেন। আমি ফোনটা কেটে বাইরে এসে গাড়িটা নিয়ে চলে আসলাম বিমানবন্দরে। এসে দেখি ডেভিড দাঁড়িয়ে আছে। চারিদিকে আমার লোক ছড়িয়ে আছে। ডেভিড, বিমান কয়টায় এসে নামবে? ভাই, বিমান আর 5 মিনিট পর ল্যান্ড করবে, ওই যে আসতেছে। আমি পরে তাকিয়ে দেখি বিমান ল্যান্ড করতেছে। আমি ভিতরে চলে গেলাম। গেট দিয়ে দেখতেছি নামছে কিনা। সামনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখি আলমগীর আসতেছে। আমি মুখে মাস্ক লাগিয়ে নিলাম যাতে আমাকে চিনতে না পারে। আমি আলমগীরের পিছু পিছু যেতে লাগলাম। আলমগীর বাইরে বের হতে আমার লোকগুলো তাকে গিয়ে ধরে গাড়িতে উঠিয়ে দিল। আমি উঠে পড়লাম। কিরে মামা, কেমন আছিস? আজ অনেকদিন পর এসেছিস। কে আপনারা? আর আমাকে ধরেছেন কেন? দেখ তো চিনতে পারিস কি না। রাহিত তুই?
আমি আজ তো শেষ দিন, এখন কোথায় যাবি? তোরা আমাকে ছেড়ে দে, না হলে তোদের অনেক বিপদ হবে। দেখি আমার কত বড় বিপদ হতে পারে। আমি বিপদের রাজা, আবার আমাকে বিপদে কে ফেলবে? পিছনে তাকিয়ে দেখ, আমার গাড়ি আসতেছে। আসতে থাকুক। এই ডেভিড, ওই পথে নিয়ে চল। ওকে ভাই। ডেভিড স্পিড বাড়িয়ে দিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে লাগলো। ওদের গাড়ি আর ভিতর ঢুকতে পারছে না। আমরা চলে আসলাম আমাদের ডেরায়। কিরে এখন বল, কেমন হয়েছে? তোর একটা লোকও তো আমাদের পিছনে আসতে পারছে না, এখন তুই যাবে কি করে? ভাই আগে এইটাকে নামাই, তারপর তো হয় পরে কিছু করব। নামাই এটাকে। আলমগীরকে নামিয়ে চেয়ারের সাথে বেঁধে দিল। আমি আমার পকেট থেকে নেল কাটারটা বের করে ওর একটা আঙুল কেটে ফেললাম। আলমগীর চিৎকার করতেছে, ডেভিড মরিচ গুঁড়া আর কাঁচা মরিচ নিয়ে আয়। ভাই আপনার পাশে সব রেডি করে রেখেছি, ভাই আমাকে একটা সুযোগ দিবেন? এই নে, যা খুশি কর, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে ভাই, আপনি যান, আমি আছি এখানে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আলমগীর 2 পায়ের সব আঙুলগুলো কেটে ফেলেছে। কে ডেভিড, এটা কি করলি? ভাই উপযুক্ত শাস্তি দিতেছি, আরও দেবো, আপনি চুপ করে বসেন এইখানে। আমি বসে বসে দেখতে লাগলাম ডেভিড আলমগীরের সবগুলো পায়ের আঙুল কেটে ফেলেছে, কারণ একটা একটা করে পায়ের হাতের রগ কাটতেছে। এই ডেভিড, এইসব কি করতেছিস? মরে যাবে তো। মরলে মরুক, আপনি কোনো কথা বলবেন না ভাই। আচ্ছা, যা ইচ্ছে কর। আচ্ছা ঠিক আছে। যদি মরে যায় তাহলে আমাকে ফোন দিয়ে জানাস। আমি এখন চলে যাই। আর এই পেরাকটা ওর 2 পায়ে গেঁথে দে, তাহলে আরও ভালো হবে। জীবনের শিক্ষা হয়ে যাবে, আর কখনো আসবে না আমাদের টিমের সাথে লাগবে। ওরে এমন অবস্থা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যাবে বলে দিলাম। আর কখনো MS মাফিয়ার নাম মুখ তুলকে না কেউ মুখে। এটাই করতে হবে। শত্রুদের হাতে রাখতে হবে আমাদের, না হলে কেউ ভয় পাবে না। আমি চলে আসলাম বাসায়। কলিং মেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এতক্ষণ লাগে আসতে? 10 মিনিটের জন্য গিয়েছিস, 1 ঘন্টা লাগিয়ে এসেছিস। সরি আম্মু, একটা কাজ করতেছিলাম তাই আর কি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, খাওয়া দাওয়া করে নি। আমি ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নিলাম। আম্মু ভাইয়া ভাবি কোথায় গেছে? ওদের বাসায় গেছে, অনেক দিন তো হলো এসেছে, তাই আজকে গেছে। ও আচ্ছা। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সন্ধ্যায়, ফোনের রিংটোনের শব্দে। দেখি ইমরান ফোন দিয়েছে। কিরে ইমরান, কি হয়েছে? ভাইয়া আর কিছু কাজ নেই, কাজ তো শেষ 2 দিন আগেই। ও আচ্ছা, বাকি কাজগুলো কি শেষ করে দিছস? ভাই, বাকি কাজগুলো শেষ করে ফেলেছি। রাতে 3 রাস্তার মোড়ে দেখা করিস, কাজ বুঝিয়ে দিব না কি করতে হবে। আর ঠিক আছে ভাই। আমি ফোন কেটে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে নিলাম। আম্মু আব্বু কোথায় গেছে? তোর আব্বু তো অফিসে, আজ এখনো আসে নাই। ও আচ্ছা, ফোন দিয়েছিলে আব্বুকে? না, ফোন দেওয়া হয় নাই, তুই একটু ফোন দে তো। ঠিক আছে আম্মু, আমি আব্বুকে ফোন দিলাম। হ্যালো আব্বু, কোথায় আছো? অফিসে আছি। কেন? আম্মু চিন্তা করতেছে তাই আর কি ফোন দিলাম। আমি একটু পরে আসতেছি। আচ্ছা আসো। আমি ফোনটা কেটে দিলাম। আম্মু আব্বু আসবে একটু পর, আজকে কাজ করছে তো বেশি, তাই আসতে দেরি হইতেছে। ও আচ্ছা, আমি আর নানান চিন্তা করতেছি। আচ্ছা তুই এসে খেয়ে নে। না এখন খাবো না, এই বলে চলে আসলাম বাইরে। এমন সময় ডেভিডের ফোন। হ্যালো ডেভিড, বল। ভাই এটাকে কি করবো, মাটিতে পুঁতে ফেলবো নাকি আমাদের কুকুরকে খাইয়ে দেবো? কবর দিয়ে দে। আর আজকে একটা মিশন আছে, বিখ্যাত গ্যাংস্টার রুদ্র চৌধুরী আসতেছে, তার সাথে যুদ্ধ হবে। ভাই উনি তো অবৈধ কাজ করে, অনেক অবৈধ কাজ করে, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কমতি নেই এখন তার। তাই জন্যই তো সবাইকে ভালো বুলেট প্রুফ জ্যাকেট সব কিছু পরে আসতে বলবি, আর অনেক গুলি আর পিস্তল নিয়ে আসবি। ঠিক আছে ভাই। আমি ফোনটা কেটে চাচার চায়ের দোকানে চলে আসলাম। চাচা 1 কাপ চা দেন তো। এই নাও বাবা তোমার চা। চাচা, আপনার চায়ের দোকানে কেমন নেশা লেগে গেছে? আপনার চায়ের দোকানে শুধু ভিড় জমে থাকে, এর কারণ কি? সবার মনে হয় আমার চা খেয়ে প্রশংসা করে, তাই ওরা বারবার খেতে আসে। ও আচ্ছা, চাচা একটা পলিথিন দিবেন? এই নাও তোমার পলিথিন। আমি চাটা পলিথিনে ঢেলে টাকা দিয়ে চলে আসতে যাবে, এমন সময় চাচা বলল, এই পলিথিনের চা কোথায় নিয়ে যাচ্ছ? বাসায় গিয়ে দেখি মানুষ খেয়ে প্রশংসা করে কিনা। আচ্ছা ঠিক আছে, যাও। আমি চলে আসলাম আমার ডেরায়। এই ডেভিড দেখ তো, এইটার সাথে কোনো কিছু মেশানো হচ্ছে নাকি এমনই? পেট ভাইয়া দেখতেছি। আমি বসে বসে ফোন টিপতেছি, এমন সময় ডেভিড এসে বলল, ভাই এটার সাথে ড্রাগস দেওয়া আছে, প্রচারের ড্রাগস মেশানো আছে। যদি এটা সবাই 1 সপ্তাহ খায়, এটা ছাড়া অন্য কিছু খাবে না, আর এই নেশা থেকে সহজে বের করা যায় না। কি বলতেছিস? এইসব তাহলে তো এক্ষুনি দোকানটা বন্ধ করতে হবে, না হলে সবাই আসক্ত হয়ে যাবে এই চায়ে। আগে তো কখন চাচা এমন করে নাই, এখন কেন এমন করতেছে?
আমি বেশি কিছু না ভেবে চলে আসলাম চাচার দোকানে। চাচা, আপনি একটু দোকান বন্ধ করে আসতে পারবেন? এখন কোথায় যাব? আর দোকানে তো অনেক কাস্টমার আছে। আপনাকে আসতে বলেছি, আসেন। না আসলে আমি পুলিশকে খবর দিতে বাধ্য হব। আস্তে আস্তে একটু দাঁড়াও। চাচাকে একটু আড়ালে নিয়ে গেলাম। চাচা, আমি জানি আপনি এই চায়ে ড্রাগস দিচ্ছেন। কে আপনাকে ড্রাগস সাপ্লাই করতেছে বলেন, না হলে আপনাকে পস্তাতে হবে। প্রতিদিন একটা ছেলে আমাকে দিয়ে যায় আর বলে এটাই দিলে নাকি কাস্টমার বেশি আসে, তাই আমি এটা দিতাম। আর এটা যে ড্রাগস, এটা আমি সত্যি জানতাম না। ও আচ্ছা, ঠিক আছে। এখন আপনাকে যা বলবো আপনি ঠিক তাই করবেন। বলো কি করব? কাল যদি ছেলেটা আসে তাহলে বলবা তার কাছ থেকে ড্রাগস কিনবে অনেক দাম দিয়ে। কিছুক্ষণ বসিয়ে রাখবা, আমি 7টায় আসবো, ওকে? আচ্ছা ঠিক আছে। আমার কথা যাতে না জানে। আর এই চা ফেলে দিয়ে নতুন চা দেন। এই নেন 1000 টাকা। এই টাকা আপনি রাখেন, এটা আপনার এই চা ফেলে দেওয়ার টাকা। না, আমার টাকা লাগবে না, আমি গেলাম এখন। চাচা চলে গেল। আমিও চলে আসলাম বাড়িতে। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আমি চলে আসলাম ঘরে। আম্মু, আব্বু আসে নাই এখনো? আছে ঘরে। ও আচ্ছা। আমি বসে বসে টিভি দেখতে লাগলাম। টিভি দেখতেছি এমন সময় আব্বু আসলো আর বলল, আমি আর কতদিন অফিসে যাব? তুই কি যাবি না নাকি? আব্বু যাব। কাল থেকে তোমার যেতে হবে না, আমি যাব কাল থেকে। আচ্ছা ঠিক আছে, কাল তুই যাস। আর অফিসে কিছু কাজ আছে, ওইগুলো গিয়ে করিস। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। চল। আমি চলে আসলাম খাবার টেবিলে। খাবার খেয়ে বসে আছি, এমন সময় ভাইয়ার ফোন। কিরে, কি করিস? কিছু করি না। ভাইয়া, তুমি কি করো? এই তো বসে আছি। আর তোর অফিসের কাপড়গুলো তো ভালো, মার্কেটে যাবার পরই অর্ধেক বিক্রি হয়ে গেছে। তাহলে তুমিই নিও। অফিস থেকে আর তোমাকে বেশি কাজ করতে হবে না। আমাদের গাড়ি আছে, গাড়ি দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, একটু মার্কেটে যেতে পারবি? গিয়ে টাকাগুলো নিয়ে আসতি। 35 লাখ টাকা দিবে, তুই রেখে দিস। ঠিক আছে ভাইয়া। আমি ভাইয়ার সাথে কথা বলে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি। এমন সময় আম্মু এসে বলল, রাহিত, তোর জন্য একটা মেয়ে দেখেছি, তুই যদি বলিস তাহলে বিয়ের কথা বলবো। তোমাদের পছন্দ হয়েছে নাকি আম্মু? আমাদের সবার পছন্দ হয়েছে। তুই রাজি থাকিস তাহলে আমি মেয়ের বাবার সাথে কথা বলি। আচ্ছা, কথা বলো। আর সামনের মাসে বিয়েটা ঠিক করো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি শুয়ে আছি। আচ্ছা ঠিক আছে। আমি শুয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। এমন সময় রং নাম্বার থেকে ফোন আসলো। আমি রিসিভ করে কানের কাছে নিতেই বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলতেছেন? আমি আহিয়া, আপনার হবু বউ। ও আচ্ছা, আপনি তো আমার ফোন নাম্বার পেলেন কোথা থেকে? আপনার ভাবি দিয়ে গেছে, এখন ফোন দিলাম। ও আচ্ছা, কী করেন এখন? আপনার ভাবি দিয়ে গেছে, এখন ফোন দিলাম। কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিলাম আর আপনি ফোন দিলেন। আমি আর কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে চলে আসলাম নিচে। এসে দেখি আব্বু বসে আছে। আব্বু, আম্মু কোথায়? তোর আম্মু মনে হয় রান্নাঘরে বসে কাজ করতেছে। কোনো দরকার আছে নাকি? না, কোনো দরকার নেই। ফ্রিজে তো মুরগি, আগে ভেজে দেওয়ার জন্য বলতাম। ও আচ্ছা, ঘরে বেজে কি করবি? দোকানদার দেখে একটা কিনে আন। দোকানেরটা তো ভালো করে পোড়া হয় না, কাঁচা থাকে। ঘরে ভাজলে বেশি ভালো লাগবে। তাহলে ঘরে আয় কর। আমি রান্নাঘরে চলে আসলাম। এসে দেখি আম্মু মুরগি ভাজতেছে। আম্মু মুরগি দিয়ে কী করবে? তুই যে খাবি তাই বাঁচতেছি। আম্মু, তুমি আমার মনের কথা বুঝলে কি করে আমি যে মুরগি খাবো? তুই আমার ছেলে, আমি কি আর না করতে পারি? তুই খাস না? আমি 2টা পিস নিয়ে খেতে লাগলাম। আম্মু, মেয়েটা আমাকে ফোন দিয়েছিল। কখন ফোন দিছে? আমাকে বললি না তো। তুমি তো চলে এসেছিলে, পরে ফোন দিয়েছে। ও আচ্ছা, এখন ফোন দে, আমি কথা বলবো। আচ্ছা, এই নাও, কথা বলো। আমি আহিয়ার নাম্বারে ফোন দিলাম। আহিয়া ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। এখন আবার ফোন দিলেন যে? আমি তোমার শাশুড়ি বলতেছি। ও আম্মু, আপনি কি করেন? রান্না করি। তুমি কি করো? এই তো আম্মু, বসে আছি। আর এত রাতে কিসের রান্না করেন? রাহিদের জন্য মুরগি বাঁচতেছি। ও আচ্ছা, রান্না করে ফোন দেন। আচ্ছা। আমি ফোন কেটে দিলাম। তখন ডেভিড ফোন দিল। ভাই, এখান তো আসেন নাই আপনি, কখন আসবেন? আমি একটু পর আসতেছি, তুই সব কিছু রেডি কর, মিশনের জায়গায় চলে যাও, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই। আমি ফোন কেটে দিলাম। ফোন কেটে চলে আসলাম ড্রয়িং রুমে। আব্বু, আজকে একটা বড় মিশন আছে, দোয়া করবেন যাতে সফল হয়ে আসতে পারি। বাবা, এই কাজ ছেড়ে দে। আমাদের টাকা পয়সা কোনো দিক দিয়ে কম নেই। তুই সারাদিন বসে বসেও খেতে পারবি না।
আব্বু, একবার যখন ঢুকে গেছি তখন আর এটা থেকে বের হব না, আমার জন্য দোয়া করবেন। আমি চলে আসলাম বাইরে, গাড়িটা নিয়ে চলে আসলাম মিশনের জায়গায়। এসে দেখি ডেভিড, ইমরান সবাই বসে আছে। ডেভিড, সব কিছু কি ঠিক আছে নাকি? ভাই সব ঠিক আছে, আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই লাল দাগের ওই পাশে যাবেন না, মাটির নিচে বোম ফিট করা আছে। ভালো করেছিস, আর চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে দিস, যদি কেউ লুকিয়ে থাকে তাহলে যাতে দেখা যায় তাকে। ভাই সব লাগিয়ে দিয়েছি, আপনার সাথে কানেক্ট করা আছে, দেখেন। দেখেছি। আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে চলে আসলাম ডেভিডের কাছে। কিছু দূরে দেখতে পেলাম গাড়ি আসতেছে। ডেভিড, রেডি হয়ে নে। আমরা সবাই রেডি হয়ে নিলাম, সবাই লুকিয়ে আসি, আমিও লুকিয়ে পড়লাম গাছের আড়ালে। গাড়ি আসতেই আমরা এলো পাথারি গুলি করতে লাগলাম। প্রায় 30 মিনিট পর দেখি ওদের গাড়ি থেকে কোনো গুলি আসতেছে না, তাই আমি নেমে কাছে যেতেই গুলি করতে লাগলো। আমি গাড়ির নিচে চলে গেলাম, নিচ থেকে রুদ্র পালিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গাড়ির নিচ থেকে রুদ্রর পিছু দৌড়াতে লাগলাম। কিছু দূর যেতে রুদ্রকে ধরে ফেললাম। কিরে, তুই না বলে বিখ্যাত গ্যাংস্টার রুদ্র চৌধুরী? আমার সামনে তুই মনে হয় পিঁপড়া, আর কিছুই না। তুই আমার কিছুই করতে পারবি না। আমি রুদ্রকে ধরে নিয়ে চলে আসলাম আমাদের ওই জায়গায়। দেখি মিশন শেষ। ডেভিড, এদিকে আয়। ভাই বলেন। রুদ্র কি না আমাকে ভয় পাবে? কিরে ডেভিড, তুই কিছু বলতেছিস না কেন? কি বলবো ভাই, যাওয়ার তাড়াতাড়ি করেন। আমি রুদ্রর মিডিল স্ট্যাম্পটা কেটে ফেললাম। এটা হচ্ছে তোর শাস্তি, তুই অনেক মেয়েকে ধর্ষণ করেছিস, কেউ তুই কিছুই বলে নাই। এই বলে আরেকটা ছুরি পেরে ঢুকিয়ে দিলাম। রুদ্র মাটিতে লুটিয়ে পড়লো। এই ডেভিড, চল এখন চলে যাই। ভাই চলেন। আমি চলে আসলাম বাসায়। দেখতে দেখতে কেটে গেল একটি মাস। আজ আমার বিয়ে, বাড়ি ভর্তি লোকজন। আমি বসে আছি আমার রুমে। এমন সময় ভাইয়া এসে বলল, কি রে, এখনো রেডি হোস নাই? ভাইয়া, এখনই কোথায় যাব? কেন, তুই বিয়ে করবি না? বিয়ে করব, এখন তো জুম্মার আজান দিয়েছে, নামাজ পড়ে তারপর যাব। ও আচ্ছা। ভাইয়া, আমি রেডি হয়ে চলে আসলাম মসজিদে। জুম্মার নামাজ আদায় করে বাসায় এসে দেখি সবাই রেডি হয়ে বসে আছে। আব্বু, তোমরা এখনো যাও নাই? ওরা তো চলে গেছে, তোর জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, চলো এখন। আমরা চলে আসলাম আহিয়াদের বাসায়। গেটই আমাদের আটকালো। আমি টাকা দিয়ে চলে আসলাম ভিতরে। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় কাজে আসলো। আমার কাছে আসতে আমি বললাম, আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন ছিল, যদি উত্তর দিতেন তাহলে ভালো হতো। কি বলো? আমি কৌল বলার আগে আপনি কৌল বলেন কেন? কাজে কিছু বলতেই পারলো না। আমি আহিয়াকে নিয়ে চলে আসলাম বাসায়। আম্মু, ভাবি আর অনেকেই আহিয়াকে নিয়ে চলে গেল। আমি চলে আসলাম ছাদে, একা একা দাঁড়িয়ে আছি। এমন সময় ভাবি আসলো। কি করছো একা একা? কি করবো আর ভাবি, এই তো দাঁড়িয়ে আছি। আপনি এখানে কেন? আমি আসলে কি কোনো অসুবিধা নাকি? না, কোনো অসুবিধা নেই, আমরা কথা বলতেছি। এমন সময় ভাইয়া আসলো, আমাদের একসাথে দেখে বলল, কি ব্যাপার মিম, তুমি এইখানে কখন আইছো? এই তো এখন আইছি, দেবর কে কিছু শিখিয়ে দিলাম, এখন চলে যাব। ও আচ্ছা হৃদয়, রাত তো অনেক হলো, এখন না হয় ঘরে চলে যা। একটু পর যাবো, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে। আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই, তাই প্যাকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলাম। সিগারেট খাওয়া শেষ হতে পিছনে তাকিয়ে দেখি আহিয়া দাঁড়িয়ে আছে। কী ব্যাপার, তুমি এখানে? আমি এইখানে। সিগারেট খাচ্ছিলে বুঝি? আচ্ছা, চলেন ঘরে যাই, অনেক রাত হয়েছে। ঠিক আছে, চলেন। আমি আহিয়াকে নিয়ে চলে আসলাম রুমে। আহিয়া চলে গেল বিছানায়, দরজা লাগিয়ে বিছানায় কাছে যেতে আহিয়ার নিচে নেমে আমার পায়ে ধরে সালাম করলো। আমি আহিয়াকে উঠিয়ে বুকের সাথে চেপে ধরলাম। আহিয়া কিছু বলল। নামাজ পড়বেন না? পড়বো। তোমার অজু আছে নাকি? আছে। আমি আহিয়াকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। আহিয়া বিছানায় চলে আসলো, আমিও বিছানায় চলে আসলাম। আহিয়ার পাওনা টাকা দিয়ে দিলাম। শুনেছি পাওনা টাকা যতক্ষণ না পাবে ততক্ষণ বউকে স্পর্শ করা যাবে না। আমি আহিয়ার ঘুমটা সরিয়ে বললাম, মাশাল্লাহ। আহিয়া আমার বুকে মুখ লুকালো। আমি আহিয়াকে ভালোভাবে চেপে ধরে বললাম, এইভাবে সারা জীবন থাকবে তো? থাকবো। আমাদের তো একটা সহপাঠী লাগবে, তাকে কি আনার জন্য পারমিশন দিবে? আমি আহিয়ার ঠোঁট জুড়ে আমার দখলে করে নিলাম। আহিয়াও আমার ঠোঁট যেভাবে পারছে চুষে খাচ্ছে, মনে হয় চকলেট খাচ্ছে। আস্তে আস্তে আহিয়ার জামা কাপড় সব খুলে ফেলে দিলাম। মুখে, ঠোঁটে, গালে, গলায়, সারা শরীরে চুমু দিতে লাগলাম। বাকিটা আর বলবো না, গল্পটা এই পর্যন্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।